হাইসা হুইসা। তো চলো, আজকে আমি আবার চলে এসেছি তোদের সাথে একটা সাংঘাতিক পাওয়ারফুল ভিডিও নিয়ে। তো পাওয়ারফুল ভিডিওটা কি? ওয়াক পড়ে না, যে যেখানে পাওয়ার রয়েছে সেখানেই পাওয়ারফুল ভিডিও হবে, স্বাভাবিক কথাই না? তো আজকে ক্লাস 9 এর জন্য একটা দারুণ ওয়ান শট ভিডিও হতে চলেছে। সেটা হচ্ছে ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টারের ওয়ান শট, যেটা অলরেডি আমাদের সেকেন্ড সামেটিভের চলছিল। তোরা জানিস অলরেডি বেশ কিছু আমাদের ক্লাস চলে গেছে। তো সেখানেরই একটা খুব ইম্পর্টেন্ট ফিজিক্যাল সায়েন্সের লেকচার, সেটা হচ্ছে আমাদের কার্যক্ষমতা শক্তি, শক্তির ক্রিয়া এবং কার্যক্ষমতা শক্তি। ভীষণ ইম্পর্টেন্ট, শুধুমাত্র ক্লাস 9-এর জন্য এটা ইম্পর্টেন্ট না, ক্লাস 11-এ যখন যাবে সেইখানে তোমাদের লাগবে। ক্লাস 10-এ যখন চলতরিৎ চ্যাপ্টারটা পড়বে সেখানে পাওয়ারের একটা কনসেপ্ট রয়েছে, সেই জিনিসটা তোমাদের বেসিক কনসেপ্টটা আমাদের এখান থেকে পড়তে হবে। তো যাই হোক, 9 থেকেই তোমাদের সমস্ত কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার স্টার্ট হয়ে যায়, যেটা আমাদের সায়েন্সে যারা 11 আর 12-এ পড়তে চাও সেখানের কমপ্লিট বেসিক জিনিস আমাদের 9-10-এ গিয়ে পড়তে হয়, রাইট? সো আমি একদম শক্তিমান হয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছি আমার পেছনের ছবিটা, সানগ্লাস নিয়ে একদম সাংঘাতিক শক্তিমান হয়ে চলে এসেছি ওয়াক ফর এনার্জি চ্যাপ্টার চালাতে। চলো শুরু করা যাক আর কথা না বাড়িয়ে। তো এই চ্যাপ্টারটা হচ্ছে আমরা কার্যক্ষমতা, শক্তির ক্রিয়া এবং কার্যক্ষমতা শক্তি, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার ফিজিক্যাল সায়েন্সের জন্য। এখানে প্রচুর অঙ্ক রয়েছে, প্রচুর সূত্র রয়েছে, ডিরাইভেশনস রয়েছে, তো সমস্ত কিছু নিয়ে কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট করতে হবে, রাইট? তো এই যে চ্যাপ্টারটা আমাদের হচ্ছে, এইগুলো আমি প্রত্যেক দিনই বলে যাই, আবারও বলতে এসেছি, মানে নতুন কিছু না আর কি। তো যে চ্যাপ্টারগুলো আমাদের ইউটিউবে যাচ্ছে, পুরো ফ্রি ক্লাস যাচ্ছে সেকেন্ড সামেটিভের জন্য, অলরেডি আমাদের নিভ ব্যাচ চলছে। ব্যাচের ক্লাস তো কন্টিনিউ প্রত্যেক সপ্তাহ মানে চলেই আর কি, মানে যেরকম ডেইলি রুটিন বেসে চলে, কিন্তু তার সাথে সাথে যে যারা আমাদের ইউটিউবের স্টুডেন্ট, আমাদের ইউটিউবেরও অনেক বাচ্চা পার্টি রয়েছে, তো তাদের জন্যই কিন্তু আমাদের এই মানে ডেডিকেটেডলি এই ব্যাচটা বা এই ওয়ান শট ভিডিওগুলো দেওয়া। তো এই ভিডিওগুলো দেওয়ার পর তোমাদের ডিমান্ড থাকে হচ্ছে ম্যাম নোটস নোটস আর নোটস, কারণ চ্যাপ্টারটা হয়ে যাওয়ার পর নোটসটা খুব ইম্পর্টেন্ট, নোটসগুলোকে লেখা, তার এখানে কিছু আমি অঙ্ক করাই, সেগুলো কিছু হোমওয়ার্ক দিই, সেগুলো সমস্ত কিছু করা। তো সেই নোটসটা তোমরা পেয়ে যাবে হচ্ছে এইখানে, দেখতেই পাচ্ছ স্যারের একদম হাসি হাসি মুখ, স্যারের হাসি হাসি মুখ নিয়ে দেখো লেখা আছে পিডব্লিউ বাংলা ক্লাস 9 WBBSC 2026। এটা হচ্ছে প্লে স্টোর থেকে পিডব্লিউ অ্যাপটা ডাউনলোড করবে। ডাউনলোড করার পর তোমরা ব্যাচেস প্রথমে তো রেজিস্টার করবে নিজেদের ফোন নাম্বার দিয়ে, ওটিপি যাবে, সেখান থেকে লগ ইন করবে। লগ ইন করার পর ব্যাচেসে গিয়ে সার্চ করবে হচ্ছে পিডব্লিউ বাংলা ক্লাস 9 WBBSC 2026, গিয়ে সার্চ করে দেখবে নিজেদের সমস্ত কিছু, সমস্ত সাবজেক্টে যে ওয়ান শটগুলো গেছে সেগুলো সমস্ত ফ্রি লেকচারের নোটসগুলো পেয়ে যাবে। তার সাথে এই যে এখানে একটা স্ক্যানার দেওয়া রয়েছে, সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপের স্ক্যানার। হোয়াটসঅ্যাপে তোমাদের বিভিন্ন রকমের নোটস, স্পেশাল নোটস, মাইন্ড ম্যাপ, কোশ্চেন অ্যান্সার, প্র্যাকটিস কোশ্চেন, সমস্ত কিছু হোয়াটসঅ্যাপে শেয়ার করা হয়। তো দেরি না করে এখনই জয়েন করো, গুগল লেন্স থেকে ডিরেক্ট স্ক্যান করো, দিয়ে আমার মুখটা স্ক্যান করবে না, কিছুই আসবে না, এই কিউআরটাকে স্ক্যান করো, দেখবে ডিরেক্ট হোয়াটসঅ্যাপে তোমরা জয়েন করে নিতে পারবে। এবং খুব ইনফরমেটিভ জিনিসপত্র কিন্তু এই হোয়াটসঅ্যাপে পাওয়া যায়, তো সেগুলোতে কিন্তু তোমরা মিস করবে না, ঠিক আছে? তো চলো আর কথা না বাড়িয়ে স্টার্ট করা যাক ওয়াক ফর এনার্জি চ্যাপ্টার। তো কাদের কাদের ওয়াক ফর এনার্জি চ্যাপ্টারটা হয়ে গেছে, তো তারা একবার করে কমেন্টসে হাত তুলে চলে যাও, মানে হাত তুলে মানে হাতের ইমোজি তুলে চলে যাও যে হ্যাঁ অলরেডি আমাদের ম্যাম ওয়াক ফর এনার্জিটা বাড়িতে আমাদের পড়া হয়ে গেছে, আমরা এবারে রিভিশন করছি। এবং যাদের পড়া হয়নি তারাও কিন্তু একটা করে কিছু একটা লিখে যাবে যে না ম্যাম হয়নি পড়া, এই আমাদের ভিডিওটার মাধ্যমে আমরা পড়া স্টার্ট করছি। তো খুবই দারুণ ভিডিও হতে চলেছে, তো দেখে নাও। তো চ্যাপ্টারের নাম হচ্ছে কার্যক্ষমতা শক্তি। যে চ্যাপ্টারের মধ্যে আমরা কি কি পড়বো, প্রথমেই তো কার্য সম্পর্কে পড়বো, ঠিক আছে? কাজ করতে হবে, সেই কাজ সম্পর্কে আমাদের পড়তে হবে। এই যে এখন আমি কথা বলছি, চিৎকার করছি, পড়াচ্ছি, এটাও একটা কাজ করছি। তো কাজ প্রত্যেক দিন কিছু না কিছু আমরা করি। তোমরা পড়াশোনা করছো, স্কুল যাচ্ছ, মানে তারপরে তুমি টিউশন যাচ্ছ, আমাদের ক্লাস করছো, সবই করছো, সেগুলো একটা কাজ করছো। সমস্ত কিছু আমাদের দৈনন্দিন কাজের মধ্যে পড়ে। তো সেই কাজটা কি জিনিস সেগুলো আমাদের জানতে হবে। তার সাথে হচ্ছে কাজের প্রকারভেদ পড়বো। কার্য করার পর দেখ আমাদের ক্ষমতা না থাকলে তো কাজ করতে পারবো না, তার যার ক্ষমতা বেশি সে বেশি কাজ করে, তো সেই ক্ষমতা সম্পর্কে আমাদের পড়তে হবে। দেন শক্তি, এনার্জি, যেটা না থাকলে কাজ করা ইম্পসিবল, তো শক্তি, তারপরে শক্তির প্রকারভেদ, যান্ত্রিক শক্তির মধ্যে গতিশক্তি, স্থিতিশক্তি, তাদের ডিরাইভেশনস, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে শক্তির সংরক্ষণ সূত্র এবং তার প্রমাণ। অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে শক্তির সংরক্ষণ সূত্রের প্রমাণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রমাণটা কিন্তু 3 মার্কসের জন্য প্রত্যেকটা স্কুলে, বেশিরভাগ স্কুলে কিন্তু পরীক্ষায় সেকেন্ড সামেটিভে প্রমাণটা করতে দেয় 3 মার্কসের জন্য। তো এটাও খুব ইম্পর্টেন্ট প্রমাণ হতে চলেছে। তো চলো স্টার্ট করা যাক। প্রথমেই আমরা স্টার্ট করব হচ্ছে হোয়াট ইজ ওয়ার্ক।
কাজ কি? এই যে সারাদিন ধরে ধরো তুমি পড়াশোনা করছো, ঠিক আছে? কারণ এখন কেউই সারাদিন পড়াশোনা করে না। পরীক্ষা স্টার্ট হওয়ার ১ সপ্তাহ কি ১ মাস আগে থেকে তোমাদের হচ্ছে জাগে মানে প্রচন্ড মোটিভেশন, এইবার পড়তে হবে ভাই। পরীক্ষার দরজা মানে কড়া নেড়েছে, দ্যাট মিনস এইবার আমাদের পড়াশোনাটা স্টার্ট করতে হবে। এই যে তখন কি করো, সারাদিন ধরে বসে তোমরা নয় খাটের উপর বসে তোমরা পড়ছো, টেবিলের ওপর স্টাডি টেবিলের বসেও তোমরা পড়ছো, ঠিক আছে? তো বসে বসে যখন তোমরা পড়ো, তো তুমি তো কাজ তো করছো, বাট ফিজিক্সের ভাষায় নাকি তোমরা কোনো কাজই করছো না। এটা কোনো মানা যায়? ভাব, ধর তুই তোর মানে তুই একটা ধর স্কুলে গেলি, স্কুলে যাওয়ার মানে বাড়ি থেকে স্কুলে গেলি, স্কুল থেকে আবার বাড়ি চলে এলি, বা বাড়ি থেকে তোর মা তোকে বাজারের টাকা দিয়ে পাঠালো যে বাজারে মানে বাজার করতে গেলি, বাজার করে ঠোরে তুই আবার বাড়িতে চলে এলি, যেই জায়গা থেকে গেছিলি সেই জায়গাতেই ফিরে চলে এলি। তো তোর ফিজিক্সের টিচার এসে বলবে, এই তুমি তো কোনো কাজই করোনি, কোনো কাজ তুমি না তো পড়ার পরে কাজ করেছো, না তো বাজারে গিয়ে তুমি কাজ করেছো, কোনো নাকি কাজই হচ্ছে না। তো ফিজিক্সের রেসপেক্টে এগুলোকে কাজ ধরা হচ্ছে না, কার্য ধরা হচ্ছে না পদার্থবিজ্ঞানের ধারণা অনুসারে। তাহলে পদার্থবিজ্ঞানের ধারণা অনুসারে কাজ করা বলতে কি বোঝায়? তা বলে কি সত্যি আমরা সারাদিন ধরে যে পড়ছি, এই যে বাজারে গেলাম চলে এলাম, তা আমরা কি সত্যিই কাজ করিনি? হ্যাঁ, অফকোর্স কাজ করেছি। সেগুলো হচ্ছে আমাদের কেমিক্যাল, আমাদের দৈহিক কার্য করেছি আমরা, যে কিন্তু পদার্থবিজ্ঞানের জগতে সেই দৈহিক কাজ বা সেই যে আমাদের কেমিক্যাল ওয়ার্কগুলোকে আমরা কনসিডারই করি না। পদার্থবিজ্ঞানে কাজ মানে বা কার্য মানে একটা স্পেশাল কিছু, মানে কি, যেখানে কোনো একটা বস্তুর উপরে বল প্রয়োগ করতে হবে এবং তার সাথে সাথে বল প্রয়োগের পর সেই বস্তুটা ডিসপ্লেসড হতে হবে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় বস্তুটাকে নিয়ে সরাতে হবে। তাহলেই নাকি বলা হয় যে সেই বলটা কার্য মানে কার্য সম্পন্ন হয়েছে, সেই বলটা কার্য করেছে। যদি তুমি ধরো দেয়ালের উপরে বল প্রয়োগ করছিস, দেয়ালের উপরে বল প্রয়োগ করে দেয়ালটাকে সরাতে পারবি না। তুই তো আর মানে হাল্ক না যে হাল্কে এসে দেয়ালটাকে একটু টোক্কা মারলো আর দেয়ালটা ঝুরঝুর করে পড়ে চলে গেল, এরকম তো হয় না। বা তুই আয়রন ম্যানও না। তো তুই যদি দেয়ালের উপর ধাক্কা মারিস, দেয়ালটাকে তুই সরাতে পারবি না। তো ধাক্কা তো তুই মারছিস, মানে তুই জোরে তো ফোর্স তো অ্যাপ্লাই করছিস, বাট ফোর্স অ্যাপ্লাই করলেও তুই দেয়ালটাকে সরাতে পারছিস না, মানে সরণ করতে পারছিস না। দ্যাট মিনস ফিজিক্সের রেসপেক্টে তুই কোনো কার্য করছিস না, তোর কার্য হচ্ছে জিরো, মানে তোর প্রযুক্ত বল কোনো কার্য করে না। তাহলে ফিজিক্সের রেসপেক্টে কার্য কি? কার্য মানে হচ্ছে যদি কোনো অবজেক্টের ওপরে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, দেখতে পাচ্ছি এখানে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, এবং সেই ফোর্সের অ্যাপ্লাইয়ের ফলে বস্তুটা এক জায়গা থেকে আরেক জায়গায় ডিসপ্লেসড হয়ে যাচ্ছে, ঠিক আছে? যেমন এখানটায় আমার সানগ্লাস রয়েছে, সানগ্লাস থেকে আমি এই যে তুলে আনলাম, তার মানে কি করছি, আমি ফোর্স দিচ্ছি সানগ্লাস থেকে তোলার জন্য, এবং আমি সানগ্লাস থেকে তুলে এক জায়গা থেকে আরেক জায়গায় এখানটা ধর আমি রেখে দিলাম, তার মানে আমি সরাচ্ছি, তার মানে আমি যে ফোর্সটা দিচ্ছি সেই ফোর্সটা কার্য করেছে, কারণ সেই বস্তুটা এক জায়গা থেকে আরেক জায়গায় সরে গেছে, মানে সরণ হয়েছে। তাহলে এইটাকেই আমরা ফিজিক্সের রেসপেক্টে কার্য বলবো। এবার কার্যের পরিমাপ কি করে হয় সবই আসছি। তাহলে এখানে যদি আমি এঁকে দিই যে একটা বস্তু যেটা মাটির ওপরে আছে বা টেবিলের ওপর রাখা আছে, ধরো সেই বস্তুটার ওপরে কি করা হচ্ছে, সেই বস্তুটার ওপরে ধাক্কা মারা হচ্ছে। ধরো এইদিকে তুমি এরকম এফ অ্যামাউন্টের বল প্রয়োগ করছো, যার ফলে বস্তুটা এইখান থেকে এইখানে সরে গেল। বস্তুটার এখন এইটা অরিজিনাল পজিশন, সে এখন সরে গেছে, এইখানে চলে এসছে, বস্তুটা এখন এরকম একটা পজিশনে চলে এসছে। দ্যাট মিনস সে এখান থেকে এইটুকু ওর কি হয়ে গেছে, ডিসপ্লেসমেন্ট হয়েছে। ডিসপ্লেসমেন্ট মানে সরণ হয়েছে, সরেছে। কোথা থেকে কত, এখান থেকে এত অবধি ও সরেছে। তাহলে এই বস্তুটার ওপরে যে ফোর্সটা দেওয়া হয়েছে, যে বলটা প্রয়োগ হয়েছে, সেই বলটা কাজ করেছে। এবার কতটা বস্তুটার উপরে কাজ হয়েছে সেইটাকে মেজার করব কিভাবে? সেইটাকে কার্যের পরিমাপকে মেজার করা হয় হচ্ছে কার্যের পরিমাপ। পরিমাপ মানে কার্যকে পরিমাপ করা হয় হচ্ছে কোনো বস্তুর উপরে যতটা বল প্রয়োগ হচ্ছে সেই পরিমাণ বল, এবং সেই বস্তুটা তার অরিজিনাল পজিশন থেকে কতটুকু সরে গেছে, কতটুকু তার সরণ হয়েছে। মনে রাখবে, বল ইনটু সরণ, বল প্রযুক্ত বল এবং সরণের গুণফল দ্বারা আমরা কৃতকার্যকে পরিমাপ করতে পারি, মনে থাকবে। তাহলে বল কিন্তু প্রয়োগ বিন্দুর সরণ, যেদিকে বল প্রয়োগ হচ্ছে সেই বলটার দিকেই কিন্তু মানে বল যেদিকে প্রযুক্ত হচ্ছে সেই দিকেই কিন্তু বস্তুটা সরে যাচ্ছে, এবং যতটা সরছে সেই বল আর সরণের গুণফলের দ্বারা আমরা কৃতকার্যকে পরিমাপ করতে পারি। তাহলে কৃতকার্যের ফর্মুলা আমরা কি লিখতে পারি, W অর্থাৎ ওয়ার্ক ইজ ইকুয়ালস টু F ইন্টু S।
বাট এই যে ফর্মুলাটা আমি লিখলাম, এই ফর্মুলাটা কিন্তু অরিজিনাল ফর্মুলা না, এটা একটা স্পেশাল কেসের ফর্মুলা। এটা কখন হবে এই ফর্মুলাটা ভ্যালিড? যখন প্রযুক্ত বল এবং সরণ সেম ডাইরেকশনে হবে, তখনই হচ্ছে এই ফর্মুলাটা ভ্যালিড। আবারও বলছি, এই ফর্মুলাটা কখন ভ্যালিড হবে? যখন বল ও মানে প্রয়োগ বিন্দুর সরণ লিখি, প্রয়োগ বিন্দুর সরণ একই অভিমুখে হয়, একই অভিমুখে হয়। অর্থাৎ একই অভিমুখে মানে কি, যেদিকে বল কাজ করছে দেখো বস্তুটা সেই দিকেই হচ্ছে, দেখো সেম দিকে কিন্তু ডিসপ্লেসমেন্টও হচ্ছে। এই কন্ডিশনের ক্ষেত্রে অনলি এই ফর্মুলাটা ভ্যালিড হয়, যেখানে আমাদের বল আর সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল বা মধ্যবর্তী কোণের মানটা 0 ডিগ্রি। ঠিক আছে, দেখ কেন 0 ডিগ্রি? যেদিকেই বল সেই দিকেই সরণ, তার মানে এখানে এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে বল ও সরণের মধ্যে উৎপন্ন কোণ, যেটাকে থিটা দিয়ে লিখি, সেটা কত? 0 ডিগ্রির সাথে সমান। তখনই হচ্ছে একমাত্র ডাব্লুর ফর্মুলা হয় এফ ইন্টু এস। ওকে, তাহলে বোঝা গেছে এফ ইন্টু এস, বা কোনো কোনো জায়গায় এফ ইন্টু ডিও লেখা থাকে, দেখো এখানে লেখা আছে যে কার্য ইকুয়াল টু বল ইন্টু সরণ। আর এটা ডেফিনেশনও লেখা আছে কি, যে কোনো বস্তুর ওপরে যদি বল প্রয়োগ করা হয়, তাহলে বলের প্রয়োগ বিন্দুর যদি সরণ ঘটে, তাহলেই বলা হয় তোমার প্রযুক্ত বলটা কৃতকার্য করেছে। কিন্তু যখন আমি বলছিলাম যে ধরো তুমি বাজার করতে গেছো, তুমি বাড়ি থেকে বাজারের ব্যাগ নিয়ে গিয়ে সারা দুনিয়ার বাজার করে বাড়িতে আবার ফিরে এলে, তোমার সরণ কত বলো তো? তুমি বাড়ির থেকে বেরিয়েছো, সারা দুনিয়া ঘুরে আবার বাড়িতেই ফিরে এসছো, দ্যাট মিনস সরণ কত? 0, রাইট? সরণ 0 হলে কৃতকার্যের মান কত হবে? 0। তাই জন্য ফিজিক্সের রেসপেক্টে বলা হয়, যদি সরণের মান 0 হয়, বা ধরো তুমি ধরো এক জায়গায় বসে পড়ে চলেছো, সারাদিন ধরে পড়লে, বাট তুমি তো সারাদিন ধরে ওঠোনি, মানে তোমার তো সরণ হয়নি, তুমি জাস্ট কি করলে? মেন্টাল ওয়ার্ক করলে, মাথায় ব্রেনের ওয়ার্ক হয়েছে, কাজ করেছে ঠিকই, বাট তোমার কিন্তু দৈহিক কোনো কাজ এই কারণে আমাদের ফিজিক্সের হিসাবে গণনা করা হচ্ছে না, বিকজ তুমি তোমার জায়গা থেকে ওঠোইনি, তাই তোমার সরণ 0, দ্যাট মিনস তোমার কার্যও 0। বাট এটাকে ফিজিক্সের রেসপেক্টে ধরা হয়, বাট অরিজিনালি সত্যি তোমরা কাজ করো, অফকোর্স এটাকে কখনোই আমরা অস্বীকার করবো না, এবং তার জন্যই তো তোমাদের রেজাল্ট ভালো আসে, তাই না? তো যাই হোক, তার মানে আমরা কি বলবো? যদি সরণ 0 হয়, যদি সরণের মান 0 হয়, তবে কৃতকার্য বা ডাব্লুর মানও কি হবে? 0 হবে। ওকে, তাহলে কৃতকার্য সম্পর্কে ফর্মুলা সমস্ত কিছু ক্লিয়ার হয়েছে। আচ্ছা, অলওয়েজ যে আমাদের ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি হবে, এটা তো সবসময় ম্যান্ডেটরি তো নাও হতে পারে, তাই না? সবসময় যে আমি যেদিকে ফোর্স দেব সেই দিকেই বস্তুটা এগোবে, এমন নাই হতে পারে, হতেই তো পারে না। এরকমও তো হতে পারে, যেমন ঘর্ষণ বলের ক্ষেত্রে হয়, যে ঘর্ষণ বল কোন দিকে কাজ করে? পেছনের দিকে কাজ করে, আর গাড়িটা এগোচ্ছে সামনের দিকে, তাহলে এখানে তো বল আর সরণ একই দিকে কাজ করছে না, ঘর্ষণ সরণের বিপরীতে কাজ করছে। আবার কোনো কোনো ক্ষেত্রে হতে পারে যে তুমি যখন ট্রলি টানো, ট্রলি কিরকম ভাবে টানছো? এরকম ভাবে অ্যাঙ্গেল ভাবে দিয়ে টানা হয়, রাইট? যখন এয়ারপোর্টে দেখবে না যে দীপিকা পাডুকান ট্রলি নিয়ে আসছে, ঠিক আছে, এরকম এরকম করতে করতে হাঁটে, ঠিক আছে, তো যাই হোক, যে হিরোইনরা কত একদম মানে হিল পরে একদম সুন্দর করে ট্রলিটাকে এরকম তেরছা ভাবে টেনে টানছে, এরকম তেরছা ভাবে, বাট এগোচ্ছে সামনের দিকে। তাহলে কি এখানেও নিশ্চয়ই বল আর সরণ একই ডাইরেকশনে কাজ করছে না? তাহলে যদি ডিফারেন্ট ডাইরেকশনে কাজ করে, সেক্ষেত্রে তাহলে আমাদের বলের মানে বল আর সরণের গুণফলটাকেই কি আমরা কার্য বলবো? সেক্ষেত্রে কিন্তু একটু ডিফারেন্ট হয়। তো চলো দেখে নিই, যদি বল আর সরণ একই ডাইরেকশনে কাজ না করে, তাহলে কিরকম ঘটনা ঘটতে পারে। যেমন এই কেসটার কথা তুমি চিন্তা করো, এখানে এক্সাম্পলও দিয়েছি যে এই লোকটা এই বাক্সটাকে এরকম ভাবে অ্যাঙ্গেল বরাবর ফোর্স দিয়ে টানছে, রাইট? এরকম ভাবে টানছে, বাট বস্তুটা কি মানে সোজা ওপরের দিকে উঠে ওর মুখে গিয়ে লাগে? কখনোই না, নিশ্চয়ই। বস্তুটা কিভাবে এগোয়? বস্তুটা কিন্তু এগোয় সামনের দিকে। তাহলে দেখো, ফোর্স আর সরণ বা বল আর সরণের মধ্যে অ্যাঙ্গেল একটা তৈরি হচ্ছে, এখানে কিন্তু অ্যাঙ্গেলটাকে আমি 0 ডিগ্রি বলতে পারবো না, রাইট? এখানে দেখো, এই যে মহিলা আমাদের টুম্পা সোনা দুটো হাম্পি দেনা, বাট না, সে এখন কাজে ব্যস্ত আছে, এইসবে ও মনোনিবেশ করছে না, তো সেও টানছে কিভাবে?
ফোর্স দিয়ে এরকম অ্যাঙ্গেল ভাবে টানছে, বাট এই যে ট্রলিটা সামনের দিকে এগোচ্ছে, সেই ট্রলিটা নিশ্চয়ই গিয়ে উঠে ওর মুখে গিয়ে ধাক্কা মারবে না, তো এদের মধ্যে অ্যাঙ্গেলও আমাদের ধরলাম থিটা। এইরকম কেসে আমরা কৃতকার্য কিভাবে বার করব? তো তার জন্য আমাকে কি করতে হবে, আমাদের একটু বল যে একদম বল ও গতি যে চ্যাপ্টারটা ফার্স্ট সামেটিভে পড়েছি, তার কনসেপ্টে আমরা বলের বিভাজন পড়েছিলাম, আই হোপ মনে রয়েছে। বলের বিভাজন, সংযোজন, অর্থাৎ কোনো একটা বল যদি এরকম এরকম অ্যাঙ্গেল বরাবর কাজ করে, তাকে আমরা দুটো কম্পোনেন্টে ডিভাইড করতে পারি, অর্থাৎ তাকে দুটো উপাংশে, সমকৌণিক উপাংশে বিভাজিত করা হয়, রাইট? তো সমকৌণিক উপাংশে বিভাজিত করার পরে দেখো আমি এখানে সমকৌণিক উপাংশে কি করেছি, এই ফোর্সটা যেটা এরকম কর্ণ বরাবর কাজ করছে, দেখতেই পাচ্ছ, এই যে কর্ণ বরাবর কাজ করছে একটা ফোর্স, সেই ফোর্সটাকে দিয়ে আমি দুটো সমকৌণিক উপাংশে ডিভাইড করলাম। যে দিকে থিটা অ্যাঙ্গেল কাজ করছে এটা হচ্ছে এস, মানে এটা হচ্ছে আমাদের অনুভূমিক উপাংশ, এইটাকে বলা হয় আমাদের উলম্ব উপাংশ। এটাকে কি বলা হয়? অনুভূমিক উপাংশ। অনুভূমিক উপাংশ। আর এইটাকে আমাদের বলা হয়, এগুলো সব জানা আছে, উলম্ব উপাংশ, রাইট? এই যেই প্রান্তে থিটা থাকে, যেই ফোর্সের যে অনুভূমিক উপাংশ, সেটার মান আমি কি লিখবো, যেই দিকে থিটা থাকে সেই দিকে আমাদের উপাংশটা হয় হচ্ছে এফ কস থিটা, আই হোপ জানা আছে। আর উলম্ব যে পাশে থিটা থাকে না, থিটার সাথে সংলগ্ন নয়, সেইটার ফর্মুলাটা হয় হচ্ছে এফ সাইন থিটা। এগুলো সমস্ত কিছু কিন্তু ফার্স্ট সামেটিভের বল ও গতি চ্যাপ্টারে পড়ানো হয়েছে, ঠিক আছে? তো এই যে উলম্ব উপাংশ আর অনুভূমিক উপাংশ আমি লিখলাম এফ সাইন থিটা আর এফ কস থিটা। এই বস্তুটার ওজন নিশ্চয়ই জানো নিচের দিকে কাজ করবে, বস্তুটার ওজন কাজ করছে ডাব্লু মানে এমজি, যেটা ওর ওজন, এটা কি বস্তুটার ওজন, যেটা নিচের দিকে কাজ করে। এবার খেয়াল করো, এই যে দুটো উপাংশ দেখতে পাচ্ছ, এই দুটো উপাংশের মধ্যে যেটা উলম্ব উপাংশ অর্থাৎ এফ সাইন থিটা কম্পোনেন্টটা, ওর যে ওজনটাকে ঠিক অপোজিটে কাজ করছে, ওজন নিচের দিকে, এফ সাইন থিটা উপরের দিকে। ঠিক কিভাবে কাজ করছে বাবা, আমি একদম নটরাজের পোজ দিয়েছি, যাই হোক ঠিক কিরকম ভাবে আছে, অপোজিট ডাইরেকশনে রয়েছে। অপোজিট ডাইরেকশনে দুটো ফোর্স যদি ইকুয়াল হয়ে যায়, ওজন আর এফ সাইন থিটা যদি ইকুয়াল হয়, তাহলে প্রশমিত করবে ওজনটাকে, অর্থাৎ ক্যান্সেল আউট হয়ে যাবে, অথবা এফ সাইন থিটা কম্পোনেন্টটা বস্তুর ওজনটাকে ডিক্রিজ করতে বা হ্রাস করতে সাহায্য করবে, রাইট? কারণ এরা একে অপরের অপোজিট দিকে রয়েছে। তাহলে এফ সাইন থিটা কম্পোনেন্টটা, এফ সাইন থিটা উপাংশটি বস্তুর ওজনকে হ্রাস ঘটায় বা প্রশমিত করে। তাহলে এফ সাইন থিটা ওজন দ্বারা ব্যালেন্সড হয়ে গেল। বাট এই যে অনুভূমিক উপাংশটা কোন দিকে কাজ করছে বলতো, এটা সামনের দিকে, এফ কস থিটাটা কাজ করছে হচ্ছে এই দিকে। তাহলে এই বস্তুর উপরে এফ সাইন থিটা আর ডাব্লিউ একে অপরের দ্বারা ক্যান্সেল আউট যদি হয়ে যায়, বা তো এই দুটো যদি একে অপরকে ব্যালেন্স করে দেয়, তাহলে এই বস্তুর উপরে রেজাল্টেন্ট যে ফোর্সটা কাজ করছে সেটা কিন্তু কোনটা, সেটা হচ্ছে এফ কস থিটা অ্যামাউন্ট অফ ফোর্স, এবং যেটা ডাইরেকশনটা হচ্ছে সামনের দিকে, রাইট? তাহলে একটা বস্তুকে তুমি বা একটা ট্রলিকে তুমি এভাবে যখন টানছো, এই যে মানে মানে এরকম ট্যানজেনশিয়াল যে ফোর্সটা তুমি দিচ্ছ, তির্যক ভাবে যে ফোর্সটা দিচ্ছ, এই ফোর্সটা দেওয়ার ফলে এটা হচ্ছে ট্যানজেনশিয়াল ফোর্স বা তির্যক ভাবে দেওয়া ফোর্স, তির্যক বল। এই বলটা দুটো উপাংশে, সমকৌণিক উপাংশে ডিভাইড হয়, যার উলম্ব উপাংশের মানটা ওজনকে প্রতিনিধিত্ব করার চেষ্টা করে, এবং যার অনুভূমিক উপাংশটা, যেটাকে আমরা এফ কস থিটা বলি, সেটা সামনের দিক বরাবর কাজ করে, এবং এই উপাংশের জন্যই কিন্তু বস্তুটা সামনের দিকে এগিয়ে যায়। আশা করি বোঝা গেছে। তাহলে আমরা বলবো যে বস্তুর অনুভূমিক বলের অনুভূমিক উপাংশের দ্বারা, বলের অনুভূমিক উপাংশ দ্বারা, যেটাকে আমরা বলি এফ কস থিটা দ্বারা, বস্তুটি দ্বারা না লিখে অনুভূমিক উপাংশের প্রভাবে বস্তুটি সামনের দিকে গতিশীল হয়। আশা করি বোঝা গেছে।
ক্লিয়ার? তাহলে বস্তুটার সামনের দিকে এখন এস ডিসপ্লেসমেন্ট ধরো হচ্ছে, ওই এস দূরত্ব অতিক্রম করছে, ঠিক আছে? আমি ধরলাম যে এই যে বস্তুটা, এই যে ধরো এরকম একটা বস্তু আছে যাকে তুমি এরকম ভাবে একটা ফোর্স দিচ্ছ, যেই ফোর্সটা দুটো উপাংশে বিভক্ত হয়েছে, এফ কস থিটা আর ওপরেরটা হচ্ছে এফ সাইন থিটা। এই বস্তুটা এখন একটুখানি সরে গিয়ে, এই বস্তুটা এখন সামনের দিকে এফ কস থিটার জন্য, কারণ এটা তো ওজন দ্বারা ব্যালেন্স হয়ে যাচ্ছে, রাইট? তো এই বস্তুটার এই এফ কস থিটা কম্পোনেন্টের জন্য সরে গিয়ে এখন বস্তুটা এরকম একটা পজিশনে চলে এসছে, ঠিক আছে? তো আমি ধরলাম বস্তুটা এস ডিসপ্লেসমেন্ট হয়েছে, বস্তুটার এস সরণ হয়েছে, তাহলে এই বস্তুটার উপরে কৃতকার্যের মান কত হবে? এই বস্তুটার উপরে কৃতকার্য ডাব্লিউ ইকুয়ালস টু, আমরা কি জানি, বল ইনটু সরণ। তাহলে বস্তুটার উপরে এখন কোন বলটা কাজ করছে? এফ কস থিটা কম্পোনেন্টটা কাজ করছে, কারণ সাইন থিটা আর ডাব্লিউ তো ব্যালেন্স হয়ে যাচ্ছে। তাহলে আমি লিখবো এফ কস থিটা ইনটু এস, এইটাই হচ্ছে আমাদের ওয়ার্কের অরিজিনাল ফর্মুলা। তাহলে ওয়ার্কের অরিজিনাল ফর্মুলাটাকে আরেকবার আমি লিখি, আরেকবার যদি আমি লিখি তাহলে কি লিখবো? ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এফ cos থিটা ইনটু এস, এটাকে একটু সাজিয়ে লেখা হয়, ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস cos থিটা। এইটাই হচ্ছে আমাদের ওয়ার্কের অরিজিনাল ইকুয়েশন। এখানে থিটা বলতে কি বোঝায়? এখানে থিটা মানে হচ্ছে প্রযুক্ত বল ও সরণের মধ্যবর্তী কোণ। ওকে, ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। এবার যদি তোমাকে cos থিটার বিভিন্ন ভ্যালু জানতে, কারণ এখান থেকে তো অঙ্ক আসবে, cos থিটার ভ্যালু তোমাকে জানতে হবে। তো আমরা ত্রিকোণমিতিতে ক্লাস 10-এ গিয়ে cos থিটা, sin থিটা, tan থিটার সমস্ত ভ্যালু তোমাদের পড়তে হবে। কিন্তু এখন আমি তোমাদের একটা চার্ট দিয়ে দেবো যেখানে cos থিটার 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 60, 45, 90, 180, 120 এই ভ্যালুগুলোকে মুখস্থ করতে হবে। তো ঠিক আছে, একটু মুখস্থ করে নেবে, কিছু করার নেই, ক্লাস 10-এ গিয়ে এটা একদম শিউলি ম্যাম অরিজিনাল ম্যাথসের অ্যাপ্লিকেশন দিয়ে তোমাদেরকে করাবে, ঠিক আছে? কোনো চাপ নেই। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের কি, এটাই হচ্ছে আমাদের অরিজিনাল ফর্মুলা, ধিকুশ 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 ধিকুশ, ঠিক ঠিক করে আমরা দিয়ে দিয়েছি। তাহলে এই ফর্মুলাতে cos থিটার ভ্যালুগুলো পুট করতে হবে। বাট তার আগে আমরা ওয়ার্কের এখানে যে এফএস cos থিটা মানে ফর্মুলাটা এসছে, এই অরিজিনাল ফর্মুলাটাকে একটু ভেক্টর ফর্ম দিয়ে লেখা হয়, সেটা কি জিনিস একটু লিখে দিন। আমরা ক্লাস 11-এ যখন যাবে তখন তোমরা ভেক্টর ইকুয়েশন পড়বে, ভেক্টর গুণ পড়বে, ঠিক আছে? ভেক্টর গুণ দু রকমের হয়, একটা হচ্ছে ডট প্রোডাক্ট, একটা হচ্ছে ডট গুণ। মানে আমরা পড়েছিলাম হয়তো স্কেলার ভেক্টরের যখন একদম প্রথম চ্যাপ্টারে, যে স্কেলার রাশি ভেক্টর রাশি কাকে বলে, তখন দেখবো আমি বলেছিলাম যে স্কেলার রাশি মানে হচ্ছে যাদের শুধুমাত্র ভ্যালু থাকে বা মান থাকে, যাদের ডাইরেকশন থাকে না। আর ভেক্টর রাশি মানে হচ্ছে যাদের ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন বোথ আর ইম্পর্টেন্ট, মানে দুটোই থাকতে হবে, ডাইরেকশনও থাকতে হবে অ্যান্ড ম্যাগনিটিউডও থাকতে হবে। যেমন ফোর্স, বল হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি যার মধ্যে ডাইরেকশন এবং মান দুটো ইম্পর্টেন্ট। এবার সেটার সাথেও একটা জিনিস আমাদের অ্যাড করতে হয়েছিল, যে ভেক্টর রাশি তারাই হবে যারা ভেক্টর অ্যালজেব্রা ফলো করে চলবে। এবার হোয়াট ইজ ভেক্টর অ্যালজেব্রা? নর্মাল অ্যালজেব্রার থেকে বা নর্মাল বীজগণিতের থেকে ভেক্টর অ্যালজেব্রা একটু ডিফারেন্ট থাকে। নর্মাল যে আমাদের যোগ হয়, নর্মাল যে বিয়োগ হয়, গুণ হয় আমাদের নর্মাল বীজগণিতে, সেটার থেকে ভেক্টর অ্যালজেব্রার যোগ, যেরকম আমরা যোগের ফর্মুলা, রেজাল্টেন্টের ফর্মুলা পড়েছিলাম, সেই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab cos থিটা, আই হোপ মনে রয়েছে। যদি মনে নাও থাকে তোমাদের এখন মনে রাখার দরকার নেই, বাট আমি কিন্তু পড়িয়েছি বলের যে সংযোজন নিয়ম চ্যাপ্টারে, সেখানে দেখবে ভেক্টর রুলের লব্ধির বার করার রুল আমি পড়িয়েছি। যাই হোক, তো তার মানে ভেক্টরের অ্যালজেব্রা একটু ডিফারেন্ট। তো ভেক্টর অ্যালজেব্রার মধ্যে যে গুণ আছে সেটা দু রকমের গুণ হয়, একটা ডট গুণ আর একটা হচ্ছে ক্রস গুণ, আর এটা হচ্ছে ক্রস গুণ। তো এই ডট গুণ ক্রস গুণের যদি ফর্মুলাটা লিখি, যে ধরো দুটো ভেক্টর কোয়ান্টিটি আছে যাদের গুণ করা হচ্ছে, এটা এ ভেক্টর আর একটা হচ্ছে বি ভেক্টর। এ আর বি ভেক্টরকে গুণ করা হলে এটার গুণফলটা আসে হচ্ছে এ বি কস থিটা, এটা হচ্ছে মড এ বি কস থিটা, অর্থাৎ মড চিহ্ন নেওয়া মানে শুধু ভ্যালুটা নিয়ে গুণ করা, মড এ বি কস থিটা। আর ক্রস গুণের ফর্মুলাটা আসে হচ্ছে এ ক্রস বি, ডট কে এরকম ডট দিয়ে লেখে, ক্রস কে এরকম ক্রস করে লেখে, তাহলে এটার ফর্মুলা হয় হচ্ছে মড এ বি সাইন থিটা। এই ডট গুণটা, এই ডট গুণের আরেকটা নাম হচ্ছে, এই ডট গুণের আরেকটা নাম হয় হচ্ছে স্কেলার গুণ। এই ডট গুণটাকে আরেকটা নাম দেওয়া হয় স্কেলার গুণ, আর এই ক্রস গুণের অপর একটা নাম দেওয়া হয়, সেটাকে বলা হয় ভেক্টর গুণ। ঠিক আছে, এটার মানেটা কি, এটা তোমরা আরো বড় হলে ডিটেলসে পড়বে, যে যে দুটো
ভেক্টর কোয়ান্টিটির মধ্যে গুণটা ডট গুণ হয়, সেই গুণফলের মানটা অলওয়েজ স্কেলার রাশি আসে। মানে এই যে ডট গুণটা আমি দেখালাম, এই ডট গুণের যদি দুটো ভেক্টর কোয়ান্টিটির গুণফলটা ডট গুণ হয়, তাহলে তাদের রাশিটা মানে গুণফলের মানটা স্কেলার কোয়ান্টিটি আসে। এবার এটা কেন আমি বলছি, আপনি কেন ফালতু এগুলো পড়াচ্ছেন, এগুলো তো 11-এ রয়েছে। পড়াচ্ছি তার কারণ এখানে দেখো W মানে হচ্ছে এফ এস কস থিটা, রাইট? দেখো এই ইকুয়েশনটাকে আমরা এ বি কস থিটা, দেখো এরকম লিখতে পারি, এ হচ্ছে ফোর্স, বি হচ্ছে সরণ, কস থিটা মিলে গেছে। তাহলে এইটাকে আমি লিখতে পারি এফ ভেক্টর ডট এস ভেক্টর, অর্থাৎ এফ এস দুটো ভেক্টর কোয়ান্টিটির ডট প্রোডাক্ট হচ্ছে ওয়ার্ক ডান, রাইট? এফ এস কস থিটা মানে এ বি কস থিটা মানে হচ্ছে এ ডট বি ভেক্টর, রাইট? তাহলে এটাকে আমি লিখতে পারি এফ ভেক্টর ডট এস ভেক্টর। তার মানে এর যে গুণফলটা আসছে, মানে এই যে ওয়ার্ক ডানটা, এটা কি দুটো ডট গুণ, তাহলে দুটো ডট গুণ হলে এটা হচ্ছে একটা স্কেলার রাশি হবে। তাহলে ওয়ার্ক ডান কি রাশি? একটা স্কেলার রাশি। এবং তার রিজন কি? তার রিজন হচ্ছে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট বোথ আর ভেক্টর কোয়ান্টিটি, দুটোরই ডাইরেকশন উইথ ম্যাগনিটিউড রয়েছে। বোথ এরা দুজন ভেক্টর, বাট ভেক্টর হওয়া সত্ত্বেও তাদের গুণফলের মানটা আসছে হচ্ছে স্কেলার। কেন? কারণ তাদের যে গুণটা সেটা হচ্ছে স্কেলার গুণ বা ডট গুণ। দ্যাট মিনস তাদের যে গুণফলের মানটা আসবে সেটাও কি আসবে? স্কেলার কোয়ান্টিটি আসবে। তাহলে এখান থেকে বলা হয় যে কৃতকার্যের শুধু মান রয়েছে, অভিমুখ বা দিক নেই। আশা করি বোঝা গেছে। ঠিক আছে, এবার আমাদের জানতে হবে কস থিটার বিভিন্ন ভ্যালু। তো আমি একটা চার্টের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। দেখো এখানে তোমাদের চারটা মুখস্থ করতে হবে, আর কিচ্ছু করার নেই। কি বলেছে? যখন থিটার ভ্যালু 0 ডিগ্রি, মানে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট সেম ডাইরেকশনে বা প্যারালাল ভাবে কাজ করছে, একই ডিরেকশনে কাজ করছে, তখন থিটা যদি 0 হয়, কস থিটার ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি। কস 0, সরি এটা 1 হবে, এক্সট্রিমলি সরি, এটা 1, ভুল লেখা আছে। cos 0 ভ্যালু 1 হয়। আচ্ছা, যখন থিটা 30 ডিগ্রি, অর্থাৎ ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যেকার অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, মানে এটা ধরো ফোর্স, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমাদের নর্মাল ফর্মুলা কি লিখবো? যে এফ এস cos 30 ডিগ্রি। তো cos 30 এর ভ্যালুটা আমাদের মুখস্থ করতে হবে হচ্ছে √3/2, √3/2 হচ্ছে cos 30 এর ভ্যালু। এরপরে যদি 45 থিটা হয়, তাহলে cos 45 এর ভ্যালু হচ্ছে 1/√2। যদি থিটার ভ্যালু 60 ডিগ্রি হয়, cos 60 হচ্ছে হাফ। থিটার ভ্যালু 90 হলে cos 90 হচ্ছে 0। আর থিটার ভ্যালু 180 ডিগ্রি হলে 180 ডিগ্রি মানে একে অপরের ঠিক অপোজিট দিকে, মানে দেখতে পাচ্ছ এটা ধরো ফোর্স, এটা ধরো ডিসপ্লেসমেন্ট, এদের মধ্যেকার অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি, তখন হচ্ছে cos 180 হচ্ছে -1 হয়। এই চার্টটা একদম ধ্রুব সত্যর মতো মুখস্থ করে নেবে এখন, ঠিক আছে? ক্লাস 10-এ গিয়ে এটা ডিটেলসে তোমরা পড়বে। তো এইগুলো আমরা মুখস্থ করে নিলাম। এবার আমাদের যে অরিজিনাল ইকুয়েশন, ভালো করে দেখো, যদি আমার ফর্মুলাটা কি লিখেছিলাম, যে যদি ফোর্স অ্যান্ড এস একই দিকে থাকে, একই দিকে হয়, তখন থিটার ভ্যালু কত? 0 ডিগ্রি। তাহলে তখন কৃতকার্য এফ এস cos 0, আর আমি বলেছি cos 0 এর ভ্যালু কত? 1। তাহলে এফ এস ইন্টু 1, তাহলে কৃতকার্যের ফর্মুলা কি? এফ ইন্টু এস। দেখো আমরা প্রথমে একদম যে প্রথম রিলেশনটা লিখেছিলাম, যে বল ইন্টু সরণ, এইটা কখন প্রযোজ্য? যখন বল আর সরণ একই অভিমুখে হয়। তাহলে এটা কেন হচ্ছে এফ ইন্টু এস? কারণ cos যে 0 ডিগ্রি, cos 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, তাই জন্য এই ফর্মুলাটা ভ্যালিড হচ্ছে। আশা করি বোঝা গেছে টোটালটা। এবার এখান থেকে আমরা কার্যের একক এবং ডাইমেনশন বার করতে পারবো। তো চলো এসআই একক বার করে দেখাই। ফার্স্ট হচ্ছে এসআই একক। কৃতকার্যের এসআই একক কি হবে? বল, নিউটন। এস মানে সেকেন্ড, এস মানে মিটার, সরণ মানে হচ্ছে মিটার। নিউটন ইন্টু মিটারকে আমরা শর্টে কি লিখতে পারি জানো? জুল, ক্যাপিটাল জে দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আর এসআই হলো এবার সিজিএস একক। নিউটনের জায়গায় হবে কি? ডাইন। মিটারের জায়গায় হবে সেন্টিমিটার। ডাইন ইন্টু সেন্টিমিটারকে বলা হয় আর্গ, ইআরজি। রিলেশন জানতে চাই 1 জুল মানে হাউ মেনি আর্গ। চলো বার করে নি। এবার তোরা জানিস, এই আমার সাথে সাথে বলতো, কমেন্টসে লেখ 1 জুল মানে কত আর্গ, কমেন্টসে লেখ। এবং প্রসেসটা আমাদের জানতে হবে, 1 জুল মানে হাউ মেনি আর্গ।
কি করব, জুলটাকে নিউটন ইন্টু মিটার থেকে আর্গ মানে ডাইন ইন্টু সেন্টিমিটার নিতে হবে। নিউটন থেকে ডাইনে যেতে গেলে কি করতে হয়, 10⁵ করতে হয়। আই হোপ জানা আছে 1 নিউটন মানে 10⁵ ডাইন, ক্লিয়ার তো? মিটার থেকে সেন্টিমিটারে আনতে গেলে কি করতে হবে, 100 সেন্টিমিটার। তাহলে আমি কি করব, 1 জুল বা 1 নিউটন মিটার মানে 10⁷ আর্গ। That is the relationship between SI and CGS unit of work. 1 joule is 10⁷ আর্গ। এখান থেকে ডাইমেনশন বার করতে দেয় এবং জুল এবং আর্গের ডেফিনেশন জানতে চায়। আচ্ছা, এই যে এককগুলো রেখেছি এগুলো হচ্ছে পরম একক। এগুলো কি, এগুলো হচ্ছে কার্যের, বাবা এই যা কালি নিয়েছি, গেরুয়া রং নেই, গেরুয়া রং দে তুমোহে গেরুয়া, এটা হচ্ছে পরম একক। আর এখন তো বাবা গেরুয়াই চলছে, এই জন্য আমি গেরুয়া রং দিয়ে লিখলাম। ওকে, তো চলো, এটা হচ্ছে কাজের পরম এককের সমস্ত রিলেশন বার করলাম। এখান থেকে আমরা কাজের অভিকর্ষীয় এককও জানি। তো তার আগে আমরা কাজের পরম এককের ডেফিনেশনস গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট দেখে নিই। 1 জুল কাকে বলে? 1 জুল মানে 1 নিউটন ইন্টু মিটার, তাই না? 1 জুল দ্যাট মিনস 1 নিউটন ইন্টু 1 মিটার। এটাকে ডিফাইন আমি কি করে করব? অর্থাৎ একটা বস্তুকে 1 নিউটন বল প্রয়োগ করা হলে যদি বস্তুটার প্রয়োগ বিন্দুর 1 মিটার সরণ ঘটে, আবারও বলছি, যদি কোনো বস্তুকে তুমি 1 নিউটন বল প্রয়োগ করেছো, যার ফলে বস্তুটা 1 মিটার সরে গেছে, ওর সরণ কত হয়েছে 1 মিটার, তাহলে ওই বস্তুর উপরে যে কার্য হয় সেটাকেই বলা হয় 1 জুল। এবং আর 1 আর্ক কাকে বলবো? 1 ডাইন বল প্রয়োগ করা হলে প্রয়োগ বিন্দুর যদি 1 সেন্টিমিটার সরণ হয় তাহলে সেটাকে আমরা 1 আর্ক বলবো। কি বললাম বোঝা গেছে? দেখো কি বলেছে, কোনো বস্তুর উপরে 1 নিউটন 1 নিউটন বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দুর সরণ বলের অভিমুখে 1 মিটার হয় তাহলে সেটাকে আমরা 1 জুল বলি। আর্ক কাকে বলবো? যদি 1 ডাইন বল প্রয়োগ করলে প্রয়োগ বিন্দুর সরণ বলের অভিমুখে 1 সেন্টিমিটার হয় তাহলে সেটাকে আমরা 1 আর্ক বলবো। এগুলো তো হয়ে গেল পরম একক। অভিকর্ষীয় একক জানতে চাই। লাইক তুমি ধরো একটা বস্তু এরকম মাটিতে আছে, বস্তুটাকে তুমি মাটির অভিকর্ষের বিরুদ্ধে, অভিকর্ষ বলের বিরুদ্ধে 1 মিটার উপরে উঠাতে চাও। এটা হচ্ছে একটা 1 কেজি ভরের বস্তু। এই বস্তুটাকে তুমি অভিকর্ষ বলের বিরুদ্ধে 1 মিটার উপরে তুলতে চাও, তাহলে আমাকে বল প্রয়োগ করতে হবে। তো অভিকর্ষের বিরুদ্ধে বল প্রয়োগ করতে হবে এবং বস্তুটার সরণ হচ্ছে, বস্তুটা সরে যাচ্ছে, উঠছে। এই মুহূর্তে বস্তুর উপরে যে কার্য হয় যে 1 কেজি ভরের বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 মিটার উপরে তুলতে যে পরিমাণ কৃতকার্য হয় তাকেই বলা হয় কোনো একটা বস্তু, মানে কোনো একটা বস্তুর উপর যে কার্য সেটাকে আমরা অভিকর্ষীয় এককে বলছি এবং সেই অভিকর্ষীয় এককটা হয় হচ্ছে কেজি ইন্টু মিটার। কেজি মিটারটা বা কেজিএফ ইন্টু মিটার, এটা হয়ে যায় হচ্ছে আমাদের বল কার্যের অভিকর্ষীয় বা গ্র্যাভিটেশনাল ইউনিট। তো কি বলেছে দেখো, লেখাই আছে এসআই পদ্ধতিতে কিলোগ্রাম মিটার বা কেজিএফ মিটার বলা হয় কোনো কোনো জায়গায়। তো এটাকে কেজিএফ, যেটা বলের একক অভিকর্ষীয়, ইন্টু মিটার, এইভাবে রিপ্রেজেন্ট করা হয়। তো সেটাকে কি বলা হচ্ছে দেখো, 1 কেজি ভরের বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 মিটার উপরে তুলতে যে কার্য হয় তাকেই বলা হয় কিলোগ্রাম মিটার বা কিলোগ্রাম ফোর্স মিটার, অর্থাৎ গ্রাম ভার মিটার, সরি কেজি, কিলোগ্রাম ভার মিটার। আর এসআই সিজিএস এ হয় হচ্ছে গ্রাম ভার মিটার, অর্থাৎ এটাকে বলা হয় জিএফ গার্লফ্রেন্ড সেন্টিমিটার। এটা হয় হচ্ছে না, গ্রাম ফোর্স সেন্টিমিটার। আচ্ছা, তাহলে এটাকে কি করে বলবো? 1 গ্রাম ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে যদি 1 সেন্টিমিটার উপরে তুলতে হয় তাহলে যে কার্যটা হয় তাহলে সেটাকেই বলা হয় গ্রাম সেন্টিমিটার বা গ্রাম ভার সেন্টিমিটার। ওকে, রিলেশন জানতে চাই, ভীষণ ইম্পর্টেন্ট রিলেশন এটা কি, 1 কেজিএফ মিটার বা 1 কেজি মিটার মানে হচ্ছে 9.8 জুল। কারণ আমরা জানি যে 1 কেজিএফ মানে 9.8 নিউটন, আর সেখান থেকেই কেজিএফ মিটার মানে 1 কেজিএফ মিটার মানে 9.8 নিউটন মিটার, সেটাকেই বলা হয় 9.8 জুল। ওকে, আর গ্রাম সেন্টিমিটারের সাথে কি সম্পর্ক? 1 গ্রাম ফোর্স মানে আমরা জানি 980 ডাইন। আই থিঙ্ক তোমাদের এটা মনে আছে যে 1 জিএফ মানে 980 ডাইন, আর 1 গ্রাম ভার সেন্টিমিটার মানে 980 ডাইন সেন্টিমিটার, সেটাকে আমরা বলবো 980 আর্গ। ঠিক আছে, এটাকে আমরা ছোট করে লিখি, এখানে জায়গা নেই, 980 আর্গ বলা হচ্ছে। আশা করি বোঝা গেছে পুরোটা। আচ্ছা, তাহলে আমরা কৃতকার্যের একক সম্পর্কে ক্লিয়ার। এবার আমাদের পড়তে হবে কৃতকার্যের মাত্রা, ওয়ার্কের
মাত্রা বা মাত্রীয় সংকেত বলা হয়। মাত্রীয় সংকেত কি বলেছি, বল ইন্টু সরণ, বলের মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে বলের মাত্রা, সরণ মানে হচ্ছে এল, তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 হচ্ছে আমাদের কৃতকার্যের মাত্রা। সিম্পল, ভীষণ সিম্পল এই চ্যাপ্টারটা। এবার হয়ে গেল আমাদের সমস্ত কৃতকার্যের মাত্রা, একক, সমস্ত ফর্মুলা ডান। अब पढ़ना है কৃতকার্যকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে, দেখো ভালো করে বুঝবে, থিটার চেঞ্জ হলে, মানে থিটা মানে হচ্ছে বল এবং সরণের মধ্যেকার অ্যাঙ্গেল চেঞ্জ করতে থাকলে আমাদের কৃতকার্যের বিভিন্ন ভ্যালু চেঞ্জ হবে, কারণ থিটার উপর ডিপেন্ড করছে কৃতকার্যের মানটা। তো সেই চেঞ্জ হতে গেলে আমরা কৃতকার্যকে এক্ষেত্রে মেনলি দুটো ভাগে ভাগ করি, আর লাস্টেরটাকে বলা হয় কার্যহীন, মানে যখন কার্যই হয় না। তো প্রথম কার্যটাকে বলা হয় বলের মানে বলের বিরুদ্ধে কার্য, আর একটা হচ্ছে পজিটিভ ওয়ার্ক ডান, একটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ক ডান। একটা হচ্ছে বলের দিকে কার্য, আর একটা হচ্ছে বলের বিরুদ্ধে কার্য। বলের দিকে কার্য, দেখ এটাকে বলা হচ্ছে ধনাত্মক কৃতকার্য। এটা কি? এটাকে বলা হয় বলের অভিমুখে কার্য। আর এটা হচ্ছে আমাদের বলের বিরুদ্ধে কার্য, আর এইটাকে বলা হয় কার্যহীন অবস্থা। এই তিনটে জিনিস ভালো করে বোঝ। ফার্স্ট তো বলের দিকে কার্য, এটার মানে কি? এটার মানে হচ্ছে যেদিকে বল প্রয়োগ করছো সেই দিকেই যদি তোমার বস্তুটা সরণ হয়, মানে তোকে ধর কেউ একটা পেছন থেকে ধাক্কা দিল এসে, তো তুই কি হবে, যেদিকে ধাক্কাটা দিয়েছে তুই সেদিকেই ধাম করে পড়ে যাবি। আমাকে পেছন থেকে ধাক্কা দিলে আমাকে যেদিকে বল প্রয়োগ করা হচ্ছে আমি সেই দিকেই গড়িয়ে পড়বো, ধম করে পড়ে যাবো। তার মানে কি, আমাকে বল প্রয়োগ যেদিকে হচ্ছে সরণটাও সেই দিকেই হচ্ছে। দুটোরই যদি ডাইরেকশন সেমই দিকে থাকে তাহলে সেই কার্যটাকে আমরা বলবো বলের দিকে কার্য, বা এটাকে বলবো ধনাত্মক কৃতকার্য। তাহলে এটাকে যদি আমি লিখি, দেখ এখানে লেখা আছে, এটা একটা অন্য রকমের এক্সাম্পল দেওয়া রয়েছে, এটাকেও আমি বোঝাচ্ছি। এটার যে এক্সাম্পলটা লেখা আছে সেটা দেখ কি বলা হচ্ছে, একটা আপেল গাছ থেকে নিচে পড়ছে, নিউটনের মাথায় সেই আপেল যে পড়েছে সেইটার কনসেপ্ট। দেখ এখানে বস্তুটা যখন গাছের থেকে পড়ছে, ফলটা আপেলটা, বস্তুটার উপরে কোন ফোর্স কাজ করছে, তার ওজনটা, যেটাকে আমরা বলি অভিকর্ষজ বল কাজ করছে, যেটা নিচের দিকে টানছে, যার ফলে বস্তুটার সরণটাও নিচের দিকেই হচ্ছে। তাহলে যেদিকে বল সেই দিকেই ও নিচের দিকে নামছে, বল আর সরণ একই দিকে, তাহলে ওদের মধ্যে অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি। তাহলে এইরকম কৃতকার্যকে বলা হয় ধনাত্মক কৃতকার্য। তাহলে এটাকে যদি আমি আঁকি, এটা হচ্ছে বলের দিকে কার্য বা বলের দ্বারা কার্যও বলা হয়, এটাকে বলের অভিমুখে বা এটাকে বলের দ্বারা কার্যও বলা হয়। এইটার মানেটা কি? এটার মানে হচ্ছে, দেখ কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করা হলে যদি বলের প্রয়োগ বিন্দুর সরণ সেই দিকেই হয়, বলের অভিমুখেই হয়, তার মানে একটা বস্তুকে তুম পিছে সে, পিছে তো দেখো পিছে সে ধাক্কা দিয়ে দিয়া, ধাক্কা দেওয়ার ফলে বস্তুটা সরে গেল এবং সরণটা হলো একই দিকে, যেদিকে ফোর্স সেই দিকেই সরণ। তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল এখন কত বলতো, অ্যাঙ্গেল হচ্ছে থিটা ডিগ্রি, থিটা হচ্ছে 0 ডিগ্রি। আচ্ছা আমাকে বলতো, তাহলে এইটাকে আমরা তার মানে এখন কি লিখবো, যে ডাব্লিউ মানে হচ্ছে এফ এস cos 0, দ্যাট মিন্স এফ এস, এটাকে আমি কি বলবো, পজিটিভ ওয়ার্ক, ধনাত্মক কৃতকার্য। কিন্তু সমস্যা হচ্ছে শুধু যে এই কন্ডিশনটাকে ধনাত্মক কৃতকার্য বলে সেটা না, কারণ কি জানিস, কারণ যদি থিটার ভ্যালুটা 0 থেকে 90-র মধ্যে থাকে, থিটার ভ্যালুটা এই যে রেঞ্জটা, যে শুধু 0 মানেই ধনাত্মক সেটা কিন্তু না, থিটার ভ্যালুটা যদি 0 থেকে 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রি ইকুয়াল টু লিখতে পারি, থিটার ভ্যালুটা যদি 90 ডিগ্রির মধ্যে থাকে, এইটা খুব ভালো করে মাথায় রাখবে, হ্যাঁ, যদি এফ আর এস এর মধ্যে অ্যাঙ্গেল 0 টু 90-র মধ্যে থাকে, 90 ইকুয়াল হলে হবে না, দেখলে আমি লিখেছি থিটার ভ্যালুটা 0 থেকে ইকুয়াল 0 বা 0 থেকে বেশি, কিন্তু 90-র থেকে কম, 90 হয়ে গেলে cos 90 কত, 0 ডিগ্রি, তাই না? তো সেটা কিন্তু হবে না, মানে 0 ডিগ্রি বলছি, cos 90-র ভ্যালু হচ্ছে 0, তো 90 ইকুয়াল হলে হবে না। তো তাই জন্য এইরকম কেসে যদি হয় এরকম, এই থিটার ভ্যালুটা 0 থেকে 90-র মধ্যে থাকলে আমি লিখে দিচ্ছি বল ও সরণের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির কম হলে
কার্যের মানটা অলওয়েজ কি হবে? পজিটিভ হবে। 0 to 90 মধ্যে যদি থাকে তাহলে কৃতকার্যটাকে আমরা ধনাত্মক কৃতকার্য বলতে পারবো। কি বললাম? ক্লিয়ার? এবার বলের বিরুদ্ধে আচ্ছা এটা মানে এটা তো যে কোনো এক্সাম্পল তুমি দিতে পারো। এখানে যেমন লিখেছি যে অভিকর্ষ বলের দ্বারা যে কার্যটা হচ্ছে সেটা হচ্ছে ধনাত্মক কৃতকার্যের এক্সাম্পল। এটার এক্সাম্পল কি হবে? এক্সাম্পল হবে হচ্ছে এটার যে অভিকর্ষ বল দ্বারা যে কার্য, অভিকর্ষজ বলের দ্বারা কার্য, ঠিক আছে? যার ফর্মুলা আমি একটু বাদেই লেখাবো, ডোন্ট ওয়ারি, ঠিক আছে? তো ফর্মুলা আমি লেখাচ্ছি, তাহলে এটা হচ্ছে অভিকর্ষজ বলের দ্বারা কার্যের এক্সাম্পল হচ্ছে বলের দ্বারা কার্য। আর বলের বিরুদ্ধে কার্য মানে যেদিকে তোর বল প্রয়োগ হচ্ছে সেই দিকে তোর সরণ হচ্ছে না। কি অদ্ভুত ভাব! মানে তুই যদি এইরকম এক্সাম্পলটা দেখিস, এটা কিসের এক্সাম্পল বলতো? ঘর্ষণ বা ফ্রিকশনাল ফোর্সের এক্সাম্পল। দেখ যখন একটা গাড়ি থামে বা গাড়িটা যখন সামনের দিকে এগোয় তখন কি হচ্ছে? সরণটা সামনের দিকে, চাকাটা সামনের দিকে এগোচ্ছে। বাট চাকা আর মাটির মধ্যে যে ঘর্ষণটা কাজ করছে সেই ঘর্ষণ কিন্তু সরণের বিপরীতে কাজ করে। আচ্ছা এদের মধ্যে তাহলে থিটার ভ্যালুটা কত বলতো? 180 ডিগ্রি না? আই হোপ বোঝা গেছে। ঘর্ষণ বলের রেসপেক্টে যে কৃতকার্যটা বস্তুর ওপরে হয়, একটা বস্তু কি হচ্ছে? একটা বস্তু এরা বস্তুটাকে ঠেলছে এদিক দিয়ে আর বস্তুটার ওপরে ঘর্ষণ কাজ করছে অপোজিট দিকে, সরণের অপোজিটে। এটা সরণ, এটা ঘর্ষণটা তার অপোজিটে। তাহলে এদের মধ্যে আমি যদি লিখি ঘর্ষণ বল দ্বারা, কারণ টোটাল ওয়ার্ক ডান যদি আমাকে বার করতে হয় একটা বস্তুর ওপরে, তাহলে এটা তো বস্তুটা একটা ব্যক্তি ওকে ঠেলছে, খুব ভালো কথা। যে বল দিয়ে ঠেলছে মানে মাস্কুলার যে ফোর্সটা, আমি যে বস্তুটাকে ঠেলছি এই মাস্কুলার ফোর্সের রেসপেক্টে যে কৃতকার্য এটা ধনাত্মক। কারণ আমি দেখ এখানে আমি লিখেও দিচ্ছি যদি বুঝতে অসুবিধা হয়। একটা বস্তুকে সামনের দিকে ফোর্স দেওয়া হচ্ছে মানে বস্তুটা সামনের দিকেই এগোচ্ছে। এই যে বাহ্যিক ফোর্স দ্বারা যে কৃতকার্যটা হচ্ছে সেটা কিন্তু ধনাত্মক কৃতকার্য, কারণ একই ডাইরেকশনে কাজ করছে। বাট এই বস্তুটার উপরে যে একটাই ফোর্স কাজ করছে সেটা তো না, এর বিরুদ্ধে ওর যে চলছে তার বিরুদ্ধে কিন্তু ঘর্ষণ বলও কাজ করে, রাইট? এইটাকে বলা হচ্ছে বাহ্যিক ফোর্স বা মাস্কুলার ফোর্স বলতে পারো, বাহ্যিক বল। আর নিচের দিকে যেটা মাটি আর বস্তুর মধ্যে কাজ হচ্ছে সেটাকে বলা হচ্ছে ঘর্ষণ বল। তাহলে এই বাহ্যিক বল দ্বারা কৃতকার্য সেটা কিন্তু ধনাত্মক, বাট ঘর্ষণ বলের দ্বারা যে কৃতকার্য সেটা কিন্তু ঋণাত্মক, তাই না? কারণ সরণ আর ঘর্ষণ বল একে অপরের বিপরীতমুখী, রাইট? তাহলে আমরা বলতে পারি যে ঘর্ষণ বল দ্বারা কৃতকার্য ঋণাত্মক, নেগেটিভ। তার কারণটি, কারণ থিটা হচ্ছে 180 ডিগ্রি সেক্ষেত্রে। আর আমরা জানি কস 180 ডিগ্রির ভ্যালু হচ্ছে -1। তাহলে যদি আমি ওয়ার্কের ফর্মুলা লিখি এফ এস কস 180 ডিগ্রি, কস 180 ডিগ্রি, তখন এটার মান আসবে হচ্ছে মাইনাস অফ এফ এস, কারণ কস 180 হচ্ছে -1। তাহলে আমি যদি ভ্যালু বসাই তাহলে সামনে একটা মাইনাস চলে আসবে। মাইনাস আসা মানেই এটা কি? মাইনাস আসা মানেই হচ্ছে এটা হয়ে গেছে নেগেটিভ ওয়ার্ক, অর্থাৎ ঋণাত্মক বা বলের বিরুদ্ধে কার্য। কি বললাম বুঝেছিস? তাহলে এখানে আমি লিখতে পারি যে বাহ্যিক বল দ্বারা কার্য হচ্ছে ধনাত্মক, বাহ্যিক বল দ্বারা কার্য হচ্ছে পজিটিভ, বাট ঘর্ষণ বল দ্বারা, ঘর্ষণ বল দ্বারা কার্য সেটা কিন্তু নেগেটিভ। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবার যদি তোকে বলে টোটাল ওয়ার্ক ডান কত, তো এই বস্তুর মধ্যে টোটাল যে ওয়ার্ক ডান মানে বাহ্যিক বলের ওয়ার্ক ডান আর ঘর্ষণ বলের ওয়ার্ক ডানটাকে সাম করে আমি টোটাল ওয়ার্ক ডান বা মোট কৃতকার্যের মান বার করব। তাহলে আমাকে কি করতে হবে? যদি মোট ওয়ার্ক ডান বার করতে বলে যে তাহলে বলো এই বস্তুর উপরে মোট কার্য কত, মোট ওয়ার্ক, সেটা কি হবে জানিস? এফ ইন্টু এস মাইনাস এফ ইন্টু এস। কারণ প্লাসে মাইনাসে মাইনাস হবে, দাঁড়া আমি একটু ভালো করে লিখি, প্লাস মাইনাস অফ এফ এস। দেখ তো বোঝা গেছে কিনা? মানে যতগুলো যদি 100টা ফোর্সও কাজ করে একটা বস্তুর ওপরে, এখানে তো আমি দুটো ফোর্স দিয়ে রেখেছি, একটা বাহ্যিক বল একটা ঘর্ষণ বল, যদি একটা বস্তুর ওপরে 100টা ফোর্সও কাজ করে এবং তার দ্বারা কৃতকার্যের বিভিন্ন ভ্যালু যে আসবে সেই 100টা ওয়ার্ক ডানের সাম করলে যে ভ্যালুটা পাওয়া যাবে সেটাই হচ্ছে আমাদের মোট ওয়ার্ক ডান। কি বললাম বোঝা গেছে? আশা করি ক্লিয়ার যে মোট ওয়ার্ক ডান মানে
টোটাল ওয়ার্ক ডান, মানে যতগুলো ফোর্স কাজ করছে সেই ফোর্সগুলোর দ্বারা আমি ওয়ার্ক ডান বার করবো এবং টোটালটাকে সাম করে দেবো, টোটালটাকে যোগ করে দেবো, তাহলেই মোট ওয়ার্ক ডানটা একটা বস্তুর উপরে পাওয়া যাবে। আশা করি বলের দ্বারা আর বলের বিরুদ্ধে কৃতকার্যের মান তোমাদের কাছে বোঝা গেছে। এটার এক্সাম্পলও আমি একটা ঘর্ষণ বলটা একটা এক্সাম্পল হতে পারে। এছাড়া আরেকটা বলের বিরুদ্ধে এক্সাম্পল হতে পারে, যদি তুই একটা বস্তুকে ওপর দিকে ছুড়িস, মানে ধর একটা বস্তুকে এই যে আমি ওপরে ছুড়লাম, তার মানে কি হচ্ছে, দেখ আমার ফোর্সটা হচ্ছে ওপরের দিকে, আর মানে আমি ফোর্সটা উপরের দিকে দিচ্ছি, মানে আমার বাহ্যিক ফোর্সটা উপরের দিকে, সরণও উপরে উঠছে, মানে সরণটা উপরে, তাহলে এটা হচ্ছে ধনাত্মক। বাট এই বস্তুটার উপরে অভিকর্ষ বলটা হচ্ছে নিচের দিকে কাজ করছে। মানে আমি ধর পরের পেজে করাচ্ছি, ধর একটা বস্তুকে ফোর্স দেওয়া হলো, এখানে এফ অ্যামাউন্টের ফোর্স দেওয়া হয়েছে, ফলে ওর এস ডিসপ্লেসমেন্ট হচ্ছে ওপর দিকে, কিন্তু এই বস্তুটার উপরে অভিকর্ষ বল ডাব্লিউ তো কাজ করছে, রাইট? তাহলে এটার ক্ষেত্রে কোনটা পজিটিভ আর কোনটা নেগেটিভ ওয়ার্ক ডান বলতে পারি বল? এটা হচ্ছে বাহ্যিক বল, এটা হচ্ছে বাহ্যিক বল, আর এটা হচ্ছে ওর বস্তুর ওজন বা অভিকর্ষজ বল। তাহলে আমি যদি বার করি, এখানে যদি বলি যে বাহ্যিক বল দ্বারা কৃতকার্য, সেটা কি হবে বলতো? সেটা হবে হচ্ছে পজিটিভ। আর অভিকর্ষ বলের বিরুদ্ধে অভিকর্ষ, কারণ দেখ অভিকর্ষ বল কোন দিকে কাজ করছে, নিচের দিকে, বস্তু যাচ্ছে কোন দিকে, ওপর দিকে, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল এখন কত ডিগ্রি? 180 ডিগ্রি। দেখ এখানে যদি দেখিস, ও এখানে বাহ্যিক বলও ওপরের দিকে, আমার সরণও ওপরের দিকে, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে কত? 0 ডিগ্রি। তাহলে এটার জন্য হচ্ছে ওয়ার্ক ডানটা কি? পজিটিভ, রাইট? আর ওজনটা হচ্ছে নিচের দিকে, বাট সরণটা হচ্ছে ওপরের দিকে। অভিকর্ষ বলের জন্য যে অ্যাঙ্গেলটা কাজ করছে সেটা কিন্তু 180 ডিগ্রি, ফলে এদের জন্য যে ওয়ার্কটা হবে এই অভিকর্ষ বলের বিরুদ্ধে বা ওজনের বিরুদ্ধে যে ওয়ার্কটা হবে সেটা কিন্তু নেগেটিভ হবে। তাই জন্য আমি লিখছি যে অভিকর্ষ বলের দ্বারা কৃতকার্য হবে নেগেটিভ বা ঋণাত্মক, কারণ এদের মধ্যে অ্যাঙ্গেলটা কি? অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি, যার ফলে অভিকর্ষ বলের বিরুদ্ধে ওয়ার্ক ডানটা হয় হচ্ছে, যদি ঊর্ধ্বমুখী গতি হয়, এটা কিন্তু ঊর্ধ্বমুখী গতি, এটা হচ্ছে ঊর্ধ্বমুখী গতির ক্ষেত্রে দেখা যায় অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃতকার্যের মানটা ঋণাত্মক হয়ে থাকে। ঠিক আছে, এবার তোকে পড়তে হবে যে কার্যহীন বল কি জিনিস, মানে যেখানে কার্যই হচ্ছে না। দুটো কেসে হতে পারে এরকম একটা কার্য, এরকম একটা কেস। এক হচ্ছে যদি বস্তুটা সরণ শূন্য হয়, যদি বস্তুর ওপর বল প্রয়োগের ফলেও বস্তুর সরণ শূন্য, তাহলেও কৃতকার্যের মান এফ এস কস থিটা, অর্থাৎ এস এর ভ্যালু 0, তাহলে আমাদের মানটা আসে হচ্ছে 0, মানে কোনো কৃতকার্য হচ্ছে না। যেমন আমি দেয়ালকে ঠেলা, এই যে কাকা দেয়ালকে ঠেলছে, দেয়াল এগোচ্ছে না, দ্যাট মিনস এখানে সরণ কত? 0, তার মানে ওর কার্য হচ্ছে 0। কি বললাম, বোঝা গেছে? দ্বিতীয় কেসটা অনেক ইম্পর্টেন্ট। দ্বিতীয় কেসটা হচ্ছে 2 নম্বর কেস, যদি মনে রাখবে বল ও সরণ অভিলম্ব বরাবর কাজ করে, অভিলম্ব বরাবর হয়, অর্থাৎ থিটার ভ্যালু যদি 90 ডিগ্রি হয়, ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যেকার অ্যাঙ্গেল যদি 0 না হয়ে বা 180 না হয়ে 90 ডিগ্রি হয়, তাহলে কি হবে? যেমন এক্সাম্পল দিন একটা, এখানে দেখো এই যে ব্যক্তি, এ কি করছে, ও একটা সুটকেস হাতে নিয়ে, যেমন বাজারের ব্যাগ হাতে নিয়ে বা তুই যে স্কুল ব্যাগকে কাঁধে নিয়ে যাস, সেই ব্যাগ কাঁধে নিয়ে তুই হাঁটছিস সামনের দিকে। ঠিক আছে, তাহলে এই সুটকেসটার ওজন কাজ করছে নিচের দিকে, কিন্তু তুই এগোচ্ছিস কোন দিকে? সামনের দিকে, অর্থাৎ বস্তুটার সরণ হচ্ছে কোন দিকে? সামনের দিকে, যার ফলে এদের মধ্যে যে অ্যাঙ্গেল সেটা কত? 90 ডিগ্রি। তার মানে বাজারের ব্যাগ হাতে নিয়ে তুই সামনের দিকে এগোচ্ছিস, বা সুটকেস হাতে নিয়ে সামনের দিকে এগোচ্ছিস, স্কুল ব্যাগ ক্যারি করে তুই সামনের দিকে যাচ্ছিস, স্কুল ব্যাগ ক্যারি করে যায় না, তাহলে ব্যাগের ওজনটা কাজ করছে নিচের দিকে। মানে তুই ধর একটা তুই কি করছিস, স্কুল ব্যাগটা সামনের দিকে
নিয়ে পিঠে নিয়ে সামনের দিকে যাচ্ছিস, তো স্কুল ব্যাগের যে ওজন সেটা তো নিচের দিকে ডাব্লু, আর তুই যাচ্ছিস সামনের দিকে, ফলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি। আর মনে রাখবে cos 90 ডিগ্রির ভ্যালু কত হয় 0 হয়। এবার যদি আমি ওয়ার্ক বার করি, ওয়ার্ক সেটা কি হবে এফ এস cos 90, cos 90 এর ভ্যালু 0, ফলে ওয়ার্ক ডান কি আসবে আমাদের 0। তার মানে যদি কোনো ক্ষেত্রে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি বা অভিলম্ব বরাবর হয়, এই যে অভিলম্ব বরাবর হয়, তখনও কিন্তু কৃতকার্যের মান হয়ে যায় 0। এটা শুধুমাত্র ব্যাগ বওয়ার ক্ষেত্রে নয়, এটা শুধুমাত্র সুটকেস বওয়ার ক্ষেত্রে নয়, এটা তুমি মাথায় করে ধরো একটা কুলিকে তুমি মাথার উপরে মাল চাপিয়ে দিয়েছো, এবার কুলিটা কি করছে মাথার উপর মাল চাপিয়ে সামনের দিকে যাচ্ছে, কুলির ওপরের মালের যে ওজনটা সেটা কি করছে নিচের দিকে কাজ করছে, বা কুলি যে বস্তুটাকে ধরে রেখেছে মাথার উপরে সে ওপর দিকে ফোর্স দিয়ে ধরে রেখেছে, বাট যাচ্ছে সে সামনের দিকে। তার মানে কি ফোর্স আর সরণের মধ্যেকার অ্যাঙ্গেল কত 90, যার ফলে ওদের মধ্যে মানে কুলিটা তার মানে কোনো কাজই করছে না। এবার তুই যদি ভাবিস যে না কুলি কোনো কাজ করছে না বলে তাকে আমি পয়সা দেবো না, তাহলে কুলির সংস্থা তোকে এসে পিটিয়ে দিয়ে চলে যাবে। তার কারণ এখানে কেমিক্যাল ওয়ার্ক ডান হচ্ছে ওর মধ্যে, ফিজিক্সের রেসপেক্টে ওয়ার্ক ডান ঠিকই করছে না, বাট তুই যদি এখন কুলির সংস্থাকে মানে একদম বোঝাতে যাস এই দেখুন আপনি ওপর দিকে ফোর্স দিয়েছেন, সামনের দিকে এগিয়েছেন, আপনার ফোর্স আর মধ্যে সরণের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, যার ফলে আপনি কোনো কাজ করেননি, কারণ আমাদের সুহেনা ম্যাম শিখিয়েছে যে স্বাভাবিকভাবে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হলে কোনো রকমের কাজ আপনি করেননি, ওয়ার্কডান এখানে আপনার শূন্য হয়েছে। কিচ্ছু না, কয়েকটা মার খেয়ে তুমি চলে আসবে, তাতে আমি একেবারেই দায়ী নই, আমি হাত তুলে দিচ্ছি। বিকজ কি, কারণ এখানে লোকটার কেমিক্যাল ওয়ার্কডান হচ্ছে, যার জন্য লোকটার ঘাম ঝরছে। তো ফিজিক্সের রেসপেক্টে ওয়ার্কডান না হলেও এখানে কেমিক্যাল ওয়ার্কডানটা কিন্তু হচ্ছে, ঠিক আছে। যাই হোক, তো এটারও আরেকটা এক্সাম্পল হচ্ছে এই যে সূর্য এতগুলো প্ল্যানেটকে তার চারপাশে চরকির মতো যে ঘোরাচ্ছে, এখানে সূর্য নাকি কোনো কাজ করছে না। কি বিপদ বল, সূর্য রেগে যাবে এবারে। সূর্য কি করছে, ও প্রত্যেকটা প্ল্যানেটকে অভিকর্ষজ বল বা তুমি এখানে মহাকর্ষ বল বলবো, সেন্ট্রিফিটাল ফোর্স দিয়ে সে নিজের দিকে টানছে, ঠিক আছে, এটা হচ্ছে ফোর্সের ডাইরেকশন। কিন্তু যখন যে কোনো প্ল্যানেট যখন এগোয় তখন তার সরণের ডাইরেকশনটা হচ্ছে এইদিকে, ফলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, যার ফলে সূর্যের দ্বারা কৃতকার্য কত এফ এস cos 90, ফলে 0। তাহলে এখানে মহাকর্ষ বল বা অভিকর্ষ বল দ্বারাও কৃতকার্য কত হয় 0 হয়, ঠিক আছে। যেটা সূর্য প্রত্যেকটা প্ল্যানেটকে ঘোরাচ্ছে বা পৃথিবী চাঁদকে তার চারপাশে ঘোরাচ্ছে, এদের মধ্যেও কিন্তু ওয়ার্কডানটা 0 হয়, তার কারণ এদের ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যেকার অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আশা করি আমাদের এই যে বলগুলো যেটা কোনো কার্য করতে পারে না, সেই বলকে আমরা, যে বল দ্বারা কোনো কার্য হয় না সেই বলটাকে আমরা বলবো নো ওয়ার্ক ফোর্স বা কার্যহীন বল। ডান, ক্লিয়ার, সবকিছু বোঝা গেছে। এরপর আমাদের ওই যে বললাম অভিকর্ষ বলের দ্বারা কৃতকার্যের ফর্মুলা বার করতে হবে। তো এখানে আমাদের ধরো একটা বস্তু, এখানে আমি দিয়েছি যে একটা বস্তুকে, এখানটা একটা বস্তু আছে, এই বস্তু আমি অন্য কালি দিয়ে আঁকছি, হলুদ পাখি, হলুদ দিয়ে আঁকছি, এই বস্তুটা পৃথিবীর ওপরে রয়েছে, বস্তুটাকে আমি কি করেছি এই যে এইচ উচ্চতায় তোলা হচ্ছে, এইচ উচ্চতায় আমি বাহ্যিক ফোর্সের দ্বারা বাহ্যিক বল অ্যাপ্লাই করা হচ্ছে, এখানে এফ ফোর্স দিয়ে আমি বস্তুটাকে টেনে ওপরের দিকে তুলছি এইচ উচ্চতায়, ঠিক আছে। আচ্ছা, বস্তুর ওজন কাজ করবে, ওজনটা কত, বস্তুর ওজন কাজ করছে ডাব্লু, ওজনটা হচ্ছে আমাদের ডাব্লু, যেটা ওজনটা হচ্ছে mgর সাথে সমান হয়, আই হোপ জানা আছে। তাহলে এই বস্তুটার উপরে কৃতকার্য ডাব্লু ইকুয়ালস টু কি হবে, ডাব্লু ইকুয়ালস টু হবে হচ্ছে এফ ইন্টু এস, ওকে। এবার দেখো ফোর্স ওপরের দিকে, আমি এই বস্তুটার উপরে ফোর্স কতটা অ্যাপ্লাই করব, বস্তুটার যতটা ওজন ততটাই অ্যাপ্লাই করব না, মানে বস্তুটার উপরে ফোর্স কতটা অ্যাপ্লাই করতে হবে আমাকে, বস্তুর ওজনের সাথে ইকুয়াল। আমি একটা, আমাকে ধর কেউ কোলে তুলবে, ঠিক আছে, খুবই সাংঘাতিক ব্যাপার, বাট আমাকে ধর কেউ কোলে তুলতে চায়, তাহলে আমার ওজন যতটা ততটা অ্যামাউন্টের ফোর্স আমার উপরে তাকে দিতে হবে আমাকে তুলতে গেলে, তাই না। তার মানে এই বস্তুটার ফোর্স যতটা, মানে ওজন যতটা, তার উপরে ফোর্স আমাকে ততটাই অ্যাপ্লাই করতে হবে। তাহলে ফোর্সের ভ্যালু কত হচ্ছে এম ইন্টু জি হচ্ছে, তাহলে এখানটা আমি বসাবো এম জি, আর ওর হাইট কতটা এইচ উচ্চতায় তোলা হচ্ছে, আর দেখতেই পাচ্ছিস এখানে ফোর্সও ওপরের দিকে উঠছেও ওপরের দিকে, ফলে কসের মান
এটা 0 ডিগ্রি, ফলে ডাব্লুর ফর্মুলা আসছে হচ্ছে mgh, অর্থাৎ অভিকর্ষ বলের বিরুদ্ধে যে কৃতকার্য হয় তার ফর্মুলা কি আসছে, ডাব্লিউ ইকুয়ালস টু mgh। দেখো লেখা আছে অভিকর্ষের বলের বিরুদ্ধে যে ওঠা নামা করানো হয় তার ফর্মুলা কি, m ইন্টু জি ইন্টু এইচ, বস্তুর ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ ইন্টু উচ্চতা। ক্লিয়ার, বোঝা গেছে, ডান। এবার চলো একটা দুটো অঙ্ক করে ফেলি আমরা। ফার্স্ট অঙ্ক দেখো কি বলেছে, 20 নিউটন বল প্রয়োগ করে একটা বস্তুকে বলের অভিমুখে, এটা অতিমুখ হয়ে গেছে, বলের অভিমুখে 5 মিটার সরানো হলো। অর্থাৎ আমাকে এখানে ফোর্সের ভ্যালু বলে দিয়েছে 20 নিউটন, সরণ কত বলা হয়েছে 5 মিটার, আর বলের অভিমুখে সেম ডাইরেকশনে যাচ্ছে, দ্যাট মিন্স থিটা হচ্ছে 0 ডিগ্রি। তাহলে ওয়ার্ক ডান বার করতে বলেছে এফ এস কস 0, 20 ইন্টু 5 কস 0-র ভ্যালু কত 1, ধ্যাত্তারি, কস 0-র ভ্যালু 1, 5 20 100 ইউনিট হচ্ছে জুল। বাস, কাম খতম, পয়সা হাজম, একদম সোজা সাপটা হিসাব। আর ওয়ার্ক ডানের ইউনিট আমাকে জুল লিখতে হবে, কারণ এগুলো সবকটা এসআইতে আছে। ডান। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, একটা ব্যক্তি 60 নিউটন বল প্রয়োগ করছে একটা রোলারকে ঠেলার ফলে। তো বল কত প্রয়োগ করা হয়েছে 60 নিউটন, রোলারকে ঠেলা হচ্ছে এবং ঠেলে সে 30 মিটার দূরে নিয়ে যাচ্ছে, ভালো কথা। এবার তাদের মধ্যে অ্যাঙ্গেলটা কত 60 ডিগ্রি। তাহলে এখানে আমাকে ওয়ার্ক ডান বার করতে বলেছে এফ এস cos 60 ডিগ্রি, এফ এর ভ্যালু কত 60, এস হচ্ছে 30, cos 60 এর ভ্যালু এই মাত্র পড়িয়েছি, এই মাত্র একটা চার্ট দেখালাম 1/2 হয়। দেখো কোথায় গেল, আমি চার্ট দেখিয়েছি, where is the chart, it is not a chart, it is the chart, 1/2 দেখতে পাচ্ছিস। সো 1/2 আমি এখানটায় বসাবো, 2 দিয়ে 30, 3 তিরিকে 900 জুল। বুঝছো কি বুঝছো না, বুঝলে একটা করে বুড়ো আঙ্গুল দেখতে চাই কমেন্টসে, একটা করে বুড়ো আঙ্গুল দেখাতে হবে, দ্যাট মিন্স লাইক দেখাতে হবে একটা। ঠিক আছে, তাহলে আমাদের কার্য সম্পর্কিত সমস্ত অঙ্ক, ডেফিনেশন, ফর্মুলা ক্লিয়ার। এবার আমাদের পড়তে হবে ক্ষমতা, দোলে শোলে সম্পর্কে আমাদের পড়তে হবে। তো ক্ষমতা মানে কি, ধর আমি কি করছি, আমি একটা কাজ, আমাকে একটা কাজ করতে বলেছে, আমাকে ধর একটা বলেছে একটা বাক্সকে, একটা লোহার বাক্সকে 1 তলা থেকে 3 তলাতে ওঠাতে হবে। ঠিক আছে, গুড, ভালো কথা। তো আমি ওই কাজটা করছি, আমাকে ওই কাজটা করতে বলা হয়েছে, এবং আমার ওই কাজটা করতে ধরলাম আমি 1 ঘন্টা সময় লাগছে। ওকে, ভালো কথা। ওই সেম কাজটা সঞ্জয় স্যারকে করতে বলা হয়েছে। তো সঞ্জয় স্যার আমার থেকে বেশি শক্তিশালী, তো সে কাজটাকে আধা ঘন্টা বা 30 মিনিটের মধ্যে করে দিচ্ছে। ওই সেম কাজ, ওই 1 তলা থেকে বাক্সটাকে ওই তোকে তুলতে হবে হচ্ছে 3 তলায়। আমাকে বল তাহলে আমার ক্ষমতা বেশি নাকি সঞ্জয় স্যারের ক্ষমতা বেশি বলতো? কি বললাম আবারও ভালো করে শোন, আমাকে একটা বাক্সকে 1 তলা থেকে 3 তলায় উঠাতে বলেছে, আমি কাজটা করছি 1 ঘন্টা টাইমে, আর ওই সেম কাজটা সঞ্জয় স্যারকে করতে বলা হয়েছে এবং ওই সেম কাজটা ও করছে আধা ঘন্টা টাইমে। তাহলে কার ক্ষমতা বেশি? অফকোর্স সঞ্জয় স্যারের ক্ষমতা বেশি। কি করে বললি বলতো তোরা? কমেন্টসে জানালি নিশ্চয়ই, কি করে তোরা বললি কথাটা? কারণ সেম কাজ যে যত কম টাইমে করে তার ক্ষমতা তত বেশি হয়, রাইট? একটা কাজ তুই সারাদিন ধরে করছিস, আর ওই কাজটাই সে খুব তাড়াতাড়ি কম টাইমের মধ্যে করে দিচ্ছে, অফকোর্স যে কম টাইমে করছে তার ক্ষমতা বেশি। তার মানে ক্ষমতা মানে কি, কার্য করার হার, রেট অফ ওয়ার্ক ডান, কার্য কে কত কম সময় করছে, মানে টাইমের সাথে এখানে ক্ষমতার সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। যে কম টাইম লাগাবে তার ক্ষমতা বেশি, যে বেশি টাইম লাগাবে তার ক্ষমতা কম, রাইট? তাহলে ক্ষমতার সম্পর্কটা দেখে এখানে লেখাই আছে, ক্ষমতা ইকুয়াল টু কৃতকার্য বাই সময়, অর্থাৎ সময়ের সাপেক্ষে কতটা কৃতকার্য করা হচ্ছে সেটাকে আমরা ক্ষমতা বলছি। সময়ের রেসপেক্টে কতটা কৃতকার্য, রেট অফ ওয়ার্ক, টাইমের রেসপেক্টে কতটা কার্য। যদি টাইম বেশি লাগে দেন ক্ষমতা কম, যদি টাইম কম লাগে তাহলে ক্ষমতা বেশি। তাহলে এটাকেই বলা হয় ক্ষমতা, যেটার ফর্মুলা হচ্ছে P ইকুয়ালস টু W বাই টি, কৃতকার্য বাই সময়, এটাকে আমরা ক্ষমতা বলবো। ঠিক আছে, ডেফিনেশন কি বলছে দেখো, যে কার্য সম্পাদনের হারকেই আমরা ক্ষমতা বলে থাকি, অর্থাৎ ক্ষমতা মানে হচ্ছে কৃতকার্য ডিভাইডেড বাই সময়। তাহলে এখান থেকে ইউনিট কি হবে এসআইতে, আমি যদি এখান থেকে এসআই ইউনিট বার করি, কৃতকার্য হচ্ছে জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ডকে বলা হয় ওয়াট, এটা হচ্ছে ওয়াট। সিজিএস এ কি হবে, সিজিএস আর্গ
পার সেকেন্ড। আচ্ছা, আর্ক পার সেকেন্ডকে কিছু বলে না, আর্ক পার সেকেন্ডকে আর্ক পার সেকেন্ডই বলে। মাত্রা কি লিখবো? মাত্রা, কৃতকার্যের মাত্রা এই মাত্র বার করলাম, টাইম হচ্ছে টি, তাহলে এখান থেকে আসে হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3, এটা হচ্ছে আমাদের ক্ষমতার মাত্রা। আশা করি বোঝা গেছে, ক্লিয়ার। এবারে ক্ষমতার রিলেশন জানতে চাই যে 1 ওয়াট মানে কত আর্ক পার সেকেন্ড। 1 ওয়াট ইকুয়ালস টু হাউ মেনি আর্গ পার সেকেন্ড। ভালো করে দেখো, ওয়াট মানে কি? জুল পার সেকেন্ড। জুল থেকে আর্গে যাব, কোন রিলেশন? 10 টু দি পাওয়ার 7, আর সেকেন্ড থেকে তো সেকেন্ডই বলে ওটাকে, তার মানে 1 ওয়াট ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 7 আর্গ পার সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের ক্ষমতার এসআই আর সিজিএস ইউনিটের মধ্যেকার রিলেশন। ক্লিয়ার? চলো এবার আমরা চলে আসবো ক্ষমতার এককের যে ফর্মুলাটা পড়লাম, ওয়াট এবং তার আর্গ পার সেকেন্ড, এর ডেফিনেশনটা কি? কি হবে? সিম্পল কাজ, সিম্পল ডেফিনেশন, যে একটা কোনো বস্তুর 1 সেকেন্ডে 1 জুল কার্য করার যে ক্ষমতা, সেটা কি আমরা 1 ওয়াট বলবো? কি বলবো? 1 সেকেন্ডে 1 জুল কার্য করার যে ক্ষমতা, তা কি বলা হয়? 1 ওয়াট। এইটাকে বলা হয় ক্ষমতার পরম একক। আর সিজিএস এ পরম একক হচ্ছে আর্গ পার সেকেন্ড, যেটাকে কি বলবো? 1 সেকেন্ডে 1 আর্গ কার্য করার যে ক্ষমতা, সেটা যে সামর্থ্য, সেটাকে আমরা বলবো হচ্ছে 1 আর্গ পার সেকেন্ড। ক্লিয়ার? এবার এটার অভিকর্ষীয় বা গ্র্যাভিটেশনাল ইউনিট আছে, ঠিক যেরকম কৃতকার্যের ছিল। তাহলে জাস্ট কৃতকার্যের গ্র্যাভিটেশনাল ইউনিটটাকে জাস্ট সেকেন্ড দিয়ে ডিভাইড করে দাও, অর্থাৎ কেজিএফ মিটার ডিভাইডেড বাই সেকেন্ড। এটা হচ্ছে এসআইতে ক্ষমতার অভিকর্ষীয় একক, আর অর্থাৎ এটাকে আমরা কিলোগ্রাম মিটার পার সেকেন্ড বলতে পারি। আর সিজিএস এ কি হবে? জিএফ সেন্টিমিটার পার সেকেন্ড, অর্থাৎ গ্রাম ভার সেন্টিমিটার পার সেকেন্ড। তার মানে এখানে দেখো লেখা আছে যে কেজি মিটার পার সেকেন্ড আর গ্রাম সেমি পার সেকেন্ড। এটা হচ্ছে ক্ষমতার গ্র্যাভিটেশনাল ইউনিট এসআইআর সিজিএস। এটার ডেফিনেশনটা কি বলেছে? এক, যেরকম আগেরটায় পড়লাম সেম, 1 কেজি ভরের কোনো বস্তুকে অভিকর্ষ বলের বিরুদ্ধে 1 সেকেন্ডে 1 মিটার ওপরে তুলতে যে ক্ষমতা লাগে, তাকেই বলা হয় কেজি মিটার পার সেকেন্ড। আর গ্রাম সেমি মানে কি? 1 গ্রাম ভরের কোনো বস্তুকে 1 সেকেন্ডে 1 সেন্টিমিটার ওপরে তুলতে যে পরিমাণ ক্ষমতা লাগে, তাকেই বলা হয়। কিন্তু এটার এফপিএস ইউনিটটা মুখস্থ রাখা খুব ইম্পর্টেন্ট, যেটাকে বলা হয় হর্স পাওয়ার, অশ্ব ক্ষমতা বলা হয়। ঠিক আছে? এফপিএস ইউনিট ক্ষমতার কি? অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার। এটার মানে কি? এটা হচ্ছে এফপিএস বা ফুট পাউন্ড সেকেন্ড ইউনিট। এটার ডেফিনেশনটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে এটাকে। 1 হর্স পাওয়ার কাকে বলে? খুব ইম্পর্টেন্ট। এটার মানে হচ্ছে 550 পাউন্ড ভরের কোনো বস্তুকে অভিকর্ষ বলের বিরুদ্ধে 1 সেকেন্ডে 1 ফুট ওপরে তুলতে যে কাজ করতে হয়, যে ক্ষমতা লাগে, সেইটাকেই আমাদের বলা হয় অশ্ব ক্ষমতা। ঠিক আছে? তাহলে এই অশ্ব ক্ষমতার রিলেশন জানতে চাই। 1 এইচপি মানে 746 ওয়াট। ঠিক আছে? এই রিলেশনটা প্রুভও আছে, প্রুফটা আমি দেখালাম না। ওই ফুট মানে ফুট থেকে তোমাকে মিটারে আনতে হবে, পাউন্ড থেকে তোমাকে কেজিতে আনতে হবে, সেকেন্ডটা তো সেকেন্ডই, ফুট পাউন্ড বাই সেকেন্ড। তো এই টোটালটা করে যে ফর্মুলাটা আমাদের মান বসিয়ে, যে মানে পাউন্ড থেকে তোমার কেজিতে আনতে গেলে বা ফুট থেকে মিটারে আনতে গেলে যে রিলেশন, সেই রিলেশনগুলো পুট করে যে ভ্যালুটা আলটিমেট আসে, কারণ ওগুলো জানতে চায় না, আমরা আলটিমেট ভ্যালুই জানতে চাই, যে 1 হর্স পাওয়ার মানে 746, দেখ লেখাই আছে 746 ওয়াট। তার মানে আমি লিখতে পারি, যদি বলা হয় তাহলে 1 ওয়াট মানে কত? 1 বাই 746 এইচপি। এবার তোকে জিজ্ঞাসা করে 1 কিলোওয়াট মানে কত? 1 কিলোওয়াট মানে কত এইচপি? জাস্ট 1000 দিয়ে ভাগ করে দাও 746 কে। এই যে 1000 বাই 746 করলে 1.34 এইচপি আসে। জাস্ট এই রিলেশনটা অনেক সময় করতে দেয়। আশা করি বোঝা গেছে। এটাকে আবার কেউ ভেবো না এটা আবার ঘোড়ার ক্ষমতা, একদমই না। এটা হচ্ছে ক্ষমতারই ব্যবহারিক একক, না মানে হচ্ছে ধর আমাদের যন্ত্রের ব্যবহারিক একক, বিভিন্ন রকমের যন্ত্রের ক্ষমতা জানতে চায়, যে এই যন্ত্রটার কত ক্ষমতা বলো, তখন এই ব্যবহারিক একক হিসাবে আমরা কিন্তু হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা ইউনিটটাকে ব্যবহার করি। ঠিক আছে? তাই জন্য লেখা আছে দেখ, ইন্ডাস্ট্রিয়াল ইউনিট বা ব্যবহারিক একক হিসাবে আমরা হর্স পাওয়ারকে বা এইচপি কে ব্যবহার করতে থাকি। এবার হিন্দুস্তান পেট্রোলিয়াম ভাবিস না কেউ।
আচ্ছা একটা জিনিস আমাকে বল, একটু আগে আমি বলেছি একটা কুলি যখন মাথায় করে কোনো মানে মাল বয়ে নিয়ে সামনের দিকে এগোয় তখন তার কৃতকার্য শূন্য হয়। এই মাত্র বললাম না একটা কুলি যখন মাথায় বোঝা নিয়ে এগোয়, কার্যহীন বলের ওখানটায় বোঝাচ্ছিলাম যে একটা কুলি ধর, একটা কুলি সে মাথায় ওপরে একটা বাক্স নিয়ে সামনের দিকে এগোচ্ছে, তো স্বাভাবিকভাবে মাথার বাক্সটাকে সে ওপর দিকে ঠেলে রেখেছে আর সামনের দিকে এগোচ্ছে, ফলে ওদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, যার ফলে এরও কৃতকার্যের ভ্যালু হচ্ছে 0। কিন্তু যদি এরকম কন্ডিশন হয় যে কুলি মাথার মধ্যে বোঝা নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠছে বা সিঁড়ি দিয়ে নিচে নামছে, তখন কি কৃতকার্য শূন্য হবে? না। যদি এরকম কেস হয় যে সিঁড়ি দিয়ে উপরে উঠছে কোনো একটা কুলি, ঠিক আছে, এরকম একটা সিঁড়ি, তার মধ্যে এরকম একটা কুলি আছে যার একদিকে পা এখানে একদিকে পা এখানে, ও মাথায় একটা বাক্স নিয়ে ওপর দিকে উঠছে সিঁড়ি দিয়ে, তাহলে এখানে কিন্তু ফোর্সটা কোন দিকে দেখ, এখানে ফোর্সটা হচ্ছে ওপরের দিকে এফ, আর ও এগোচ্ছে সামনের দিকে, ও দেখ এগোচ্ছে হচ্ছে এইরকম ওপর দিকে। এখানে কিন্তু অ্যাঙ্গেলটাকে এখন আর 90 বলতে পারি না, এখানে কিন্তু অ্যাঙ্গেলটা লেস দেন 90, ফলে এটার ক্ষেত্রে কিন্তু ওয়ার্ক ডানের মান 0 হবে না। তো কোনো কুলি যদি সিঁড়ি দিয়ে ওপরে ওঠে মাল নিয়ে বা সিঁড়ি দিয়ে নিচে নামে, তো মনে রাখবে কুলি কুলি মাল নিয়ে সামনে এগোলে ওয়ার্ক ডান 0, বাট সিঁড়ি দিয়ে উঠলে বা নামলে ওয়ার্ক ডান নট ইকুয়াল টু 0, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো চলো অনেক হয়েছে এবার ওয়ার্ক ডান সম্পর্কে, এবার ক্ষমতা রিলেটেড একটা আমরা অঙ্ক করে নিই। কি বলেছে দেখো, একটা 50 কেজি ভরের একটা বালক 10 সেকেন্ডে 5 মিটার উঁচু 10টা সিঁড়ি ওঠে। কি কি বলেছে? ভর বলে দিয়েছে 50 কেজি, টাইম বলে দিয়েছে 10 সেকেন্ড, সবকিছু সবসময় গিভেন টার্মগুলো লিখে নেবে, আর কত উঁচুতে ওঠে হাইট বলে দিয়েছে 5 মিটার। কিন্তু সে এক একটা সিঁড়ি, এটা হচ্ছে একটি সিঁড়ির উচ্চতা, একটি সিঁড়ির উচ্চতা হচ্ছে 5 মিটার, এরকম তো সে 10টা সিঁড়ি উঠেছে, সুতরাং 10টি সিঁড়ির উচ্চতা, বা তুমি বলতে পারো মোট সরণ সে কত হয়েছে, 5 × 10 মানে 50 মিটার। এবার আমাকে বলেছে কার্যের মান বার করতে। কার্য মানে কি? সিম্পল হবে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। এখানে ফোর্স বলতে এম ইন্টু জি, এম জি এইচ, এম কত 50, জি কত 10, কারণ জি এর ভ্যালু বলে দিয়েছে 10, আর এইচ কত, এইচও 50, যা আসছে 5 × 5 = 25, 2 5 1 2 3 এত জুল আসছে। এবার আমাকে বার করতে দিয়েছে কি পাওয়ার, যেটা W/T, অর্থাৎ 2, যেটা আমি লিখলাম 50 × 10 × 50 ডিভাইডেড বাই টাইম, দেখো 10 সেকেন্ড, কেটে দাও, তাহলে 2500 ওয়াট হবে এর মান। আশা করি বোঝা গেছে, ডান। আচ্ছা, এরপরে আমাদের এই যে আমি পাওয়ারের ফর্মুলাটা পড়লাম, এই যে আমি পাওয়ার ইকুয়াল টু লিখলাম ওয়ার্ক ডান বাই টাইম, তো এই যে ওয়ার্ক ডান আর এরপরে আসবো শক্তি, ওয়ার্ক ডান আর শক্তি সমতুল্য বা সমজাতীয় রাশি হয়, কারণ শক্তি মানে হচ্ছে কার্য করার সামর্থ্য, মানে আমার বডিতে শক্তি আছে বলেই আমি কাজ করতে পারি, আমার কার্য করার সামর্থ্যকেই বলা হয় হচ্ছে শক্তি। তাহলে শক্তি মানে কি? শক্তি মানে হচ্ছে কার্য করার অন্তর্নিহিত সামর্থ্যই হচ্ছে শক্তি। অন্তর্নিহিত মানে কার্য করার সামর্থ্যকে আমরা শক্তি বলি। আমার বডিতে যদি শক্তি না থাকে তাহলে কি আমি চিৎকার করে করে পড়তে থাকবো? আমি দেখবে এই 2 মিনিট চিৎকার করে হাঁপিয়ে পড়ে যাবো, তার মানে আমার শক্তি নেই। তো কার্য করার সামর্থ্যকে শক্তি বলে। তাহলে কার্য আর শক্তি হচ্ছে একে অপরের সমতুল্য রাশি, মানে যার যত বেশি শক্তি সে তত বেশি কাজ করতে পারবে, যার কম শক্তি সে কম কাজ করতে পারবে। তো কৃতকার্য আর শক্তি হচ্ছে সমতুল্য রাশি। ঠিক আছে, ঠিক আছে, এখানে দেখ লেখা আছে শক্তির পরিমাপ করা হয় কৃতকার্যের পরিমাণ দ্বারা, অর্থাৎ শক্তি আর কার্য হচ্ছে একই জাতীয় রাশি, শক্তি বেশি হলে কাজ বেশি করবে। ঠিক আছে, তাই জন্যই বলা হয়েছে যে শক্তির পরিমাপ করা হয় কৃতকার্যের পরিমাণ দ্বারা। তাহলে এনার্জি আর কার্য মানেই হচ্ছে এই যে এফ ইন্টু এস, এর দুটো কিন্তু একই জাতীয় রাশি। তাহলে আমি বলতে পারি যে কৃতকার্যের একক আর
শক্তির এককের মানও সেম হবে, তাহলে শক্তির এসআই এককে কি হয়, জুল হয়। ঠিক আছে, তাহলে শক্তির এসআই একক সেটাও কি হবে, কৃতকার্যের সাথে সমান মানে জুল, আর সিজিএস একক হবে হচ্ছে আর্গ। শুধুমাত্র শুধু একটা এক্সেপশন রয়েছে, তাপ শক্তির ক্ষেত্রে একটা এক্সেপশন, তাপ শক্তির সিজিএস একক আর্গ না হয়ে হয় ক্যালোরি। ঠিক আছে, আর মনে রাখবে 1 ক্যালোরি মানে 4.2 জুল। সিজিএসটা একটু চেঞ্জ হয়ে যায় তাপ শক্তির ক্ষেত্রে, এসআইটা জুল জুলই থাকে, শুধু তাপ শক্তির সিজিএসটা হচ্ছে আর্গ হয়ে যায়, সরি ক্যালোরি হয়ে যায়। এবার আমরা জানি শক্তির বিভিন্ন রূপ সম্পর্কে ধারণা আমাদের জানা আছে, আর এটাও আমরা জানি যে শক্তি কখনো সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শক্তি হচ্ছে একটা অবিনশ্বর কোয়ান্টিটি বা একটা মানে ওটা হচ্ছে কনস্ট্যান্ট কোয়ান্টিটি, ইউনিভার্সাল কনস্ট্যান্ট। শক্তি কখনো তুমি চাইলে আজকে একটা পট করে শক্তি উৎপন্ন করে দিলে কখনোই হবে না, শক্তি সবসময় একটা রূপ থেকে আরেকটা রূপে রূপান্তর হয়। এই যে আমার চারপাশে এখানে এখানে আলোক শক্তি পাচ্ছি, কোথা থেকে পাচ্ছি, কারেন্ট ইলেকট্রিসিটি দিয়ে টিউবলাইটটা জ্বালানো হয়েছে, সেখান থেকে আমি আলো পাচ্ছি, অর্থাৎ তড়িৎ শক্তি কনভার্ট হচ্ছে আলোক শক্তি, এবং আমি যদি টাচ করি বাল্বটাকে তাহলে বাল্বটা ধরলে দেখবো আমি গরম হয়ে গেছে, তার মানে তড়িৎ শক্তিটা তাপ আর আলোক শক্তি রূপে রূপান্তরিত হচ্ছে। তো সব শক্তি রূপান্তরিত হতে পারে, ট্রান্সফরমেশন হয়, কিন্তু ক্রিয়েট বা ডিস্ট্রয় হয় না। তো এরকমই শক্তির ডিফারেন্ট রূপ সম্পর্কে আমরা জানি। কিরকম রূপ সম্পর্কে জানি, যেমন যান্ত্রিক শক্তি, আলোক, বিভিন্ন রকমের। তোমরা নিজেরা যতগুলো শক্তির রূপ জানো কমেন্টসে লিখবে, কি কি পড়েছো তোমরা, যান্ত্রিক শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, তড়িৎ শক্তি, তাপ শক্তি, রাসায়নিক শক্তি, পারমাণবিক শক্তি, এরকম বিভিন্ন রকমের শক্তির সম্পর্কে বা রূপ সম্পর্কে তো তোমরা জানা আছে, তোমাদের জানা আছে, এখানে আমি কয়েকটা লিখে দিয়েছি, যে যান্ত্রিক শক্তি। আচ্ছা, যান্ত্রিক শক্তির মধ্যে আবার দু রকমের ভাগ আছে, একটা হচ্ছে গতি শক্তি, আরেকটা হচ্ছে স্থিতি শক্তি। যান্ত্রিক শক্তির দু রকম হয়, একটা হচ্ছে গতি শক্তি আর একটা হচ্ছে স্থিতি শক্তি। তো এছাড়া হচ্ছে আলোক শক্তি, তাছাড়া রয়েছে শব্দ শক্তি, তাপ শক্তি, তড়িৎ শক্তি, আরো হয়, আরো কি কি হয়, রাসায়নিক শক্তি। ঠিক আছে, তাছাড়া হয় হচ্ছে পারমাণবিক শক্তি। আর যদি তোমাদের কিছু মনে পড়ে থাকে তাহলে কমেন্টসে নিশ্চয়ই লিখবে শক্তির বিভিন্ন রূপ। তো এইরকম শক্তির রূপের মধ্যে তাহলে শক্তি আর কার্য তো একই জাতীয় রাশি। তো আমি এখানে যে পাওয়ারের ফর্মুলায় এই যে ডাব্লুর জায়গায় E/T লিখতে পারি, তাহলে এখান থেকে এনার্জির ফর্মুলাটা পাওয়ার ইনটু টাইমও লেখা যায়। অর্থাৎ আমরা যখন ক্লাস 10-এ যাব সেখানে কারেন্ট ইলেকট্রিসিটির পোর্শনে বা চলতড়িৎ চ্যাপ্টারে তড়িৎ শক্তি নির্ণয়ের ফর্মুলা হচ্ছে তড়িৎ ক্ষমতা ইনটু সময়। এটা খুব কাজে লাগে। তড়িৎ শক্তি ইকুয়ালস টু তড়িৎ ক্ষমতা ইনটু সময়। এই ফর্মুলাটা আমাদের ক্লাস 10-এ কাজে লাগবে, অথবা তোমাদের এই সময়েও কিন্তু কিছু অঙ্ক দিতে পারে। তো এখানে শক্তি মানে ক্ষমতা ইনটু সময়, আর তড়িতের ক্ষেত্রে তড়িৎ শক্তির হচ্ছে তড়িৎ ক্ষমতা ইনটু সময়। তো এখান থেকে একটা ছোট্ট অঙ্ক দিয়ে দিই। কি বলেছে দেখ, একটা বৈদ্যুতিক বাতির গায়ে 60 ওয়াট লেখা আছে, তার মানে পাওয়ার লেখা আছে 60 ওয়াট। ওকে, আর আমরা যদি কোনো সময় যদি বলে কিলোওয়াট বা কোনো কিছুতে দেওয়া রয়েছে, তো সেটাকে সবসময় এসআইতে ওয়াটে নিয়ে আসার চেষ্টা করবে, তাহলে অঙ্ক করতে পারবে। আর টাইম বলে দিয়েছে 1 মিনিট। তো বুঝতেই পারছি সেটা মিনিটটাকে হবে না, মিনিটটাকে আমাকে 60 দিয়ে মাল্টিপ্লাই করে 60 সেকেন্ডে আনতে হবে। আমাকে জানতে চেয়েছে কতটা কাজ করেছে, ডাব্লিউ বা এনার্জি তুই বার করতে চাস, যার ফর্মুলা কি পাওয়ার ইনটু টাইম। বা তুমি বলতে পারো এই যে ফর্মুলাটা আমরা জানি যে পাওয়ার ইকুয়ালস টু W/T, সেখান থেকে W ইকুয়ালস টু পাওয়ার ইনটু টাইম। এখানে তো ডিরেক্ট কাজ কতটা করতে বলেছে জানতে চেয়েছে। যদি তোকে বলতো, অথবা যদি এরকম কোশ্চেন থাকতো যে বাল্বটির দ্বারা ব্যয়িত তড়িৎ শক্তি কত নির্ণয় করো, তখনও কিন্তু এই একই ফর্মুলা দিয়ে করব, কারণ ওয়ার্ক আর তড়িৎ শক্তি একই। তাহলে এনার্জি বা ওয়ার্কের পাওয়ারের হচ্ছে 60 ইন্টু 60 মানে 3600 জুল। এটা হচ্ছে আমাদের ফর্মুলা দিয়ে অঙ্কটা হবে। আশা করি বোঝা গেছে। এবারে আমাদের যে শক্তি সম্পর্কিত ধারণা আমরা করছি, যেটার মধ্যে আমাদের সিলেবাসে আছে যান্ত্রিক শক্তি, অর্থাৎ যান্ত্রিক কার্য করার সামর্থ্য। যান্ত্রিক শক্তি দু রকমের, কাইনেটিক এনার্জি বা গতি শক্তি, আর পোটেনশিয়াল এনার্জি মানে স্থিতি শক্তি। দু রকমের যান্ত্রিক শক্তি দেখ লেখা আছে। যান্ত্রিক শক্তি কাকে বলে, কোনো বস্তুর নির্দিষ্ট অবস্থান বা আকৃতি, আয়তন বা গতির কারণে যে কার্য করার সামর্থ্য জন্মায়। কি বললাম, কি চেঞ্জের ফলে, আমি বললাম
যদি কোনো বস্তুর অবস্থান পরিবর্তন করা হয়, মানে ধর তুই একটা বস্তুকে নিচের থেকে ওপরে তুলছিস, ঠিক আছে, মাটি থেকে অভিকর্ষের বলের বিরুদ্ধে ওপরে তুলছিস, মানে অবস্থান পরিবর্তন করা হচ্ছে। যদি কোনো বস্তুকে আকৃতি পরিবর্তন করা হয়, একটা স্প্রিংকে তুই ধর টেনে বড় করলি বা গুটিয়ে দিলি, চাবির মাধ্যমে যে সেই একটা হনুমান ইয়ে পাওয়া যায় না, হনুমানটা ব্যান্ড বাজায়, বা চাবিওয়ালা গাড়ি যে পাওয়া যায়, চাবি দেওয়া ঘড়ি পাওয়া যায়, যেখানে স্প্রিংটাকে গুটিয়ে দেওয়া হয়, অর্থাৎ স্প্রিং এর আকৃতি পরিবর্তন করা হয়, এবং যার জন্য স্প্রিং এর মধ্যে আকৃতির পরিবর্তনের ফলে ওর মধ্যে কিন্তু কার্য করার সামর্থ্য ডেভেলপ করে, এবং ওই স্প্রিংটার আকৃতিটা ছোট হয়ে যায়, এবং পরবর্তীকালে ওই আকৃতি আবার পুনরায় নিজের আকৃতিতে ফিরে আসার সময় ওই বস্তুটা সামনের দিকে এগিয়ে যায়। কোনো একটা গাড়ি যদি হয় সামনের দিকে এগোয়, ঘড়ি হলে ঘড়ির কাঁটাটা ঘুরতে থাকে। অর্থাৎ কোনো বস্তুর অবস্থান পরিবর্তন করলে বা আকৃতির পরিবর্তন করলে, বা কোনো বস্তু যদি গতিশীল অবস্থায় থাকে, এই তিনটে কারণের ফলে কোনো ওই বস্তুর মধ্যে গতিশীল অবস্থার জন্য, বা আকৃতি পরিবর্তন করার জন্য, বা অবস্থান পরিবর্তন করার জন্য বস্তুর মধ্যে তৈরি হয় কার্য করার সামর্থ্য, যেটাকেই আমরা কি বলি যান্ত্রিক শক্তি, এবং যান্ত্রিক কার্য করার সামর্থ্য জন্মায়। মানে এমন নয় যে ওখান থেকে তখন আলোক শক্তি ডেভেলপ করবে, একদমই না। তুমি একটা বস্তুকে ওপরে তুলছো, তখন ওই বস্তু থেকে আলোকিত হয়ে যাবে, আলোক শক্তিতে পাওয়া যাবে, এমন কিন্তু নয়। যান্ত্রিক কার্য করার সামর্থ্য জন্মায়, মানে তুই একটা বস্তুকে ওপরে তুললি, দিয়ে যদি তুই ছেড়ে দিস, বস্তুটা ধাপ করে নিচের দিকে পড়বে, মানে তখন ওই স্থিতিশক্তি যেটা সঞ্চিত হয়েছিল সেটা গতিশক্তিতে ট্রান্সফার হয়ে যাবে। তো তার মানে যান্ত্রিক শক্তি করার বা যান্ত্রিক কার্য করার সামর্থ্য ডেভেলপ করে, সেই শক্তিটাকে আমরা বলি যান্ত্রিক শক্তি, যেটা দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি, একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। এই স্থিতিশক্তির আবার দু রকমের ভাগ আছে। স্থিতিশক্তির দু রকমের ভাগ আছে, একটাকে বলা হয়, এখানে জায়গা আছে, অন্য জায়গায় লিখবো, এখানে জায়গা নেই। স্থিতিশক্তির দু রকমের ভাগ, একটা হচ্ছে অভিকর্ষীয় স্থিতিশক্তি, আর একটা হচ্ছে স্থিতিস্থাপক স্থিতিশক্তি। এই স্থিতিশক্তিকে আমি এভাবে লিখছি, ওপরের দিকে ভাগ করছি, একটা হচ্ছে অভিকর্ষীয় স্থিতিশক্তি, আরেকটা হচ্ছে স্থিতিস্থাপক স্থিতিশক্তি। ঠিক আছে, এবার এই জিনিসগুলো কি আসছি, তার আগে সবার আগে আমি গতিশক্তির কনসেপ্টে আসি। কি বলেছি, কোনো বস্তু যদি গতিশীল অবস্থায় থাকে, যেমন ধর তুই একটা ফুটবলকে লাথি মারবি, ঠিক আছে, ফুটবল খেলছিস, ফুটবল খেলার সময় তুই দাঁড়িয়ে আছিস, দাঁড়িয়ে থেকে একটা ফুটবলের উপর লাথি মারলি, দেখবি ফুটবলটা যতটা দূর গেল, তুই যদি ওই ফুটবলটাকে দৌড়ে এসে লাথি মারিস, তখন কিন্তু ফুটবলটা অনেক দূর পর্যন্ত যায়, তাই না? কিন্তু এটা কেন? তুই যখন দৌড়ে এসে লাথিটা মারছিস, তার মানে তোর মধ্যে ডেভেলপ করছে গতিশক্তি। অর্থাৎ কোনো বস্তু যদি গতিশীল অবস্থায় থাকে, তখন সেই বস্তুর মধ্যে ডেভেলপ করে গতিশক্তির, অর্থাৎ যান্ত্রিক কার্য করার একটা সামর্থ্য উৎপন্ন হয় যখন কোনো বস্তু গতিশীল অবস্থায় থাকে। ঠিক ক্লিয়ার? তাহলে এখানে দেখ লেখা আছে যে গতিশক্তি মানে হচ্ছে চলমান বস্তুর কার্য করার সামর্থ্য। ক্ষমতা লিখবো না, ক্ষমতার জায়গায় লিখে দিই সামর্থ্য, কার্য করার সামর্থ্য। অর্থাৎ চলমান বস্তুর কার্য করার সামর্থ্যকে আমরা বলি গতিশক্তি। তাহলে এটাকে আরো ভালোভাবে লিখিয়ে রাখা যায়, কোনো গতিশীল বস্তু তার গতির জন্য যে কার্য করার সামর্থ্য লাভ করে তাকে বলা হয় গতিশক্তি, যার ফর্মুলা হচ্ছে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, যেখানে ভি মানে হচ্ছে গতিশীল বস্তুর বেগ, গতিশীল বস্তুর বেগ, আর এম মানে হচ্ছে গতিশীল বস্তুর ভর। এবার কি করে এই ফর্মুলাটা আসলো, কাইনেটিক এনার্জি মানে কেন আমরা হাফ এম ভি স্কোয়ার দিয়ে বললাম? তো চলো দেখে নিই এটা গতিশক্তির পরিমাপ, অর্থাৎ এই ফর্মুলাটা এলো কি করে, সেটা ডিফাইন করব কি করে। দেখ, আমরা তো শক্তি মানে কৃতকার্যের সাথে ইকুয়াল বললাম, অর্থাৎ যার যত বেশি কার্য করার ক্ষমতা তার তত বেশি শক্তি, তাই না? তাহলে কার্য আর শক্তি প্রায় একই জাতীয় রাশি। তাহলে একটা বস্তু, ধর একটা এম ভরের বস্তু, সেটা ভি বেগ নিয়ে, আমি ধরলাম সেটা প্রাথমিক অবস্থায় ইউ বেগ নিয়েছিল, প্রথমে ইউ বেগ নিয়ে যাচ্ছিল, তারপরে বস্তুটা কিছুটা ডিস্টেন্স অতিক্রম করলো, আমি ধরলাম এস ডিস্টেন্স অতিক্রম করেছে, এবং বস্তুটার বেগ হয়ে গেছে ভি। মানে আমি লিখতে পারি যে বস্তু, আমি যদি ধরে নিই বস্তুটা স্থির অবস্থা থেকে নয়, বস্তুটা গতিশীল অবস্থাতেই ছিল, ইউ বেগ থেকে ভি বেগে ওর গতিবেগের পরিবর্তন হচ্ছে। তো আমি প্রাথমিক বেগ ধরে নিলাম, প্রাথমিক বেগ ধরে নিলাম ইউ, অন্তিম বেগ ধরে নিলাম বস্তুর ভর ধরে নিলাম এম, আর বস্তুটার অতিক্রান্ত সরণ
সেটা ধরে নিলাম এস। বস্তুর বেগের পরিবর্তন হচ্ছে মানে বস্তুর মধ্যে ত্বরণ উৎপন্ন হবে, এটাই কমন সেন্স। তাহলে বস্তুর মধ্যে বেগের পরিবর্তন হচ্ছে, বেগের পরিবর্তন ঘটেছে, সুতরাং বস্তুতে উৎপন্ন ত্বরণ আমি এ ধরে নিলাম। ঠিক আছে, এগুলো আমি ধরে নিলাম। এবার আমাদের নর্মাল শক্তির বা গতিশক্তির ফর্মুলা। আমরা শক্তি মানে আমরা কি জানি, ই কাইনেটিক মানে কৃতকার্য, কৃতকার্যের ফর্মুলা হচ্ছে এফ ইন্টু এস, উই নো দ্যাট। ফোর্স মানে হচ্ছে মাস ইন্টু অ্যাক্সেলারেশন ইন্টু এস। এটা এই অবধি কারোর কোনো অসুবিধা নেই। আচ্ছা, যেটা হচ্ছে ই অফ কাইনেটিক, বা এটাকেই আমি কৃতকার্য ডাব্লিউ দিয়ে লিখছি। ঠিক আছে, তো আমি যে কোনো একটাই লিখি, আমি ডাব্লিউ দিয়ে লিখছি, তারপরে ওটাই হচ্ছে ই কাইনেটিকের মান। আচ্ছা, আমি সাইডে একটা ফর্মুলা করছি। এই ফর্মুলা আমরা ফার্স্ট যে চ্যাপ্টার বল গতি চ্যাপ্টারে পড়েছি, যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই হোক ফর্মুলাটা জানা আছে। এখান থেকে আমি as ইকুয়াল টু বার করব। দেখ, এখান থেকে আমি লিখতে পারি 2as ইকুয়ালস টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এখান থেকে as ইকুয়ালস টু হাফ ইন্টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। দেখ তো লেখা যায় কিনা as এর মানে ফর্মুলাটা এটা। এই as এর মানটা আমি এখানে বসাবো। w ইকুয়াল টু তাহলে কি এসছে, w ইকুয়ালস টু এসছে আমাদের m ইন্টু as। as এর জায়গায় কি বসাতে পারি, হাফ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে w ইকুয়াল টু দেখ আসছে হাফ m ভি স্কোয়ার মাইনাস হাফ m ইউ স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ডাব্লুর ফর্মুলা আসলো, অর্থাৎ কৃতকার্যের ফর্মুলা আসলো। ঠিক আছে, যদি যদি এই কৃতকার্যটাই তো গতিশক্তি রূপে রূপান্তরিত হচ্ছে, তার মানে এই যে হাফ এম ভি স্কোয়ার আর হাফ এম ইউ স্কোয়ার, এই দুটো কি, এই দুটো হচ্ছে গতিশক্তির পরিবর্তন। বা তুমি যদি লেখো, বা তুমি যদি এরকম ভাবে চিন্তা করো যে যদি প্রাথমিক অবস্থায়, যদি প্রাথমিক অবস্থায় বস্তুটি স্থির থাকে, স্থির থেকে গতিশীল হয়, তাহলে ইউ ইকুয়ালস টু 0 আর বেগ হচ্ছে অন্তিম বেগটা কত, ভি। তাহলে এক্ষেত্রে আমি যদি কৃতকার্যের ডাব্লিউ ইকুয়ালস টু এফ ইন্টু এস, এম ইন্টু এ ইন্টু এস করি, এবার যদি আমি সাইডে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এখান থেকে ইউর ভ্যালু কি বসাই, 0 প্লাস 2as, এখান থেকে as ইকুয়ালস টু কি আসে, ভি স্কোয়ার বাই 2, এর মানটা যদি বসাই যে m ইন্টু ভি স্কোয়ার বাই 2, তাহলে কৃতকার্যের ফর্মুলাটা আসে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এই কৃতকার্যটাই এর মধ্যে কি বলেছি, একটা বস্তুর মধ্যে ইউ হচ্ছে 0, সেই বস্তুটা এস ডিস্টেন্স অতিক্রম করছে, ওর বেগ হচ্ছে ভি, এই কৃতকার্যটাই ওর মধ্যে গতিশক্তি রূপে সঞ্চিত হয়। তাহলে এটাই হচ্ছে ওর কাইনেটিক এনার্জি। তাহলে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু আমি লিখতে পারি কৃতকার্যর সাথে সমান, যেটার ফর্মুলা আসছে আমাদের হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে গতিশক্তির ফর্মুলা আসলো। আর এই যে আগের যে ফর্মুলাটা করলাম, কৃতকার্য মানে কি বলতে পারি, কৃতকার্য মানে বলতে পারি আমি অন্তিম গতিশক্তি, অন্তিম গতিশক্তি মাইনাস প্রাথমিক গতিশক্তি, রাইট। কারণ প্রাথমিক গতিশক্তি হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার, অন্তিম মানে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এই যে প্রিন্সিপালটা আমার আসলো, এইটাকে কি বলা হয় জানো, কার্য শক্তি উপপাদ্য। এই প্রিন্সিপালটার নাম হচ্ছে, এই যে প্রিন্সিপালটা, এটাকে বলা হয় কার্য শক্তি উপপাদ্য। মানে যেটা কি, যেটাকে বোঝাচ্ছে যে কৃতকার্য মানে কৃতকার্য যেটা, কৃতকার্য যেটা গতিশক্তির পরিবর্তনের সাথে ইকুয়াল, গতিশক্তির পরিবর্তন, এটাই হচ্ছে আমাদের কার্য শক্তি উপপাদ্য। মাথায় রাখবে কৃতকার্যের তাহলে ফর্মুলা কি, কৃতকার্যের ফর্মুলা হচ্ছে গতিশক্তির পরিবর্তন, অন্তিম মাইনাস প্রাথমিক গতিশক্তি। আর আমাদের যে গতিশক্তির ফর্মুলাটা আসলো সেটা কৃতকার্যের ফর্মুলা থেকেই আসলো, হাফ এম ভি স্কোয়ার। আশা করি বোঝা গেছে। এবার গতিশক্তির তো বিভিন্ন রকমের, দেখ এখানে লেখা রয়েছে যে কার্যশক্তি উপপাদ্য মানে কি, যে কোনো বস্তুর ওপরে প্রযুক্ত মোট বল,
মোট বল দ্বারা কৃতকার্য বস্তুর গতিশক্তির পরিবর্তনের সাথে সমান হয়, অর্থাৎ কার্যটাই শক্তিতে রূপান্তরিত হয়। এটাই হচ্ছে আমাদের কার্যশক্তি উপপাদ্যের স্টেটমেন্ট। এবং এখান থেকে ফর্মুলাটা আমার কি আসে, যে W ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। এটাই হচ্ছে অন্তিম গতিশক্তি, এটা ভি স্কোয়ার, সরি হাফ এম ভি স্কোয়ার মানে অন্তিম আর প্রাথমিক গতিশক্তির পরিবর্তন। তাহলে কৃতকার্য মানে ই কাইনেটিক অন্তিম আর ই কাইনেটিক প্রাথমিক। আশা করি বোঝা গেছে। আর এখান থেকে স্টেটমেন্টটা আসে কৃতকার্য মানে গতিশক্তির পরিবর্তন। তাহলে আমাদের গতিশক্তির বিভিন্ন রকমের এক্সাম্পল হতে পারে, যেমন এখানে আমি দিয়েছি যে একটা বস্তু মানে ফুটবলকে যখন তুমি কিক করো তখন সেটা দৌড়ে এসে কিক করলে ওটা অনেক বেশি দূর অব্দি যায়, কারণ তার মধ্যে গতিশক্তি ডেভেলপ করে। তারপরে হচ্ছে একটা পেরেককে যখন এখানে আমি দেখি, যখন তুমি হাতুড়ি দিয়ে ঠুকতে চাও, তো হাতুড়িটাকে ওপর থেকে হাই স্পিড নিয়ে ওটার উপরে ঠুকতে হয়, এরকম আস্তে করে হলে হবে না, ওটা পেরেকটা অতটা ঢুকবে না। তার কারণ যখন তুমি খুব জোরে আঘাত করছো তার মানে ওর মধ্যে তৈরি হচ্ছে গতিশক্তি। একইভাবে তুমি যদি অ্যাথলেটসরা যখন তুমি দেখবে যখন দৌড়ায় তখন তার মধ্যে গতিশক্তি ডেভেলপ করে, যার জন্য তারা যে ফিনিশিং লাইন সেখানে এসে দাঁড়াতে পারে না, তার কারণ তার মধ্যে ওই গতিশক্তির কারণে সে আরও কিছুটা এগিয়ে যায়। তো এগুলো সামথিং কিছু গতিশক্তির এক্সাম্পল। তাছাড়াও আরও এক্সাম্পল হয়, যেমন যখন বাঁধ থেকে জল পড়ে, সেই বাঁধের জলের গতিশক্তিকে কাজে লাগিয়ে আমরা টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ শক্তি রূপান্তর করতে পারি, মানে জলবিদ্যুৎ শক্তি উৎপাদন করতে পারি, রাইট? তো এরকম বেশ কিছু এক্সাম্পল গতিশক্তির হয়ে থাকে। তো এরপরে আমরা চলে আসবো হচ্ছে গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। আমরা গতিশক্তির ফর্মুলা কি পেলাম? ই কাইনেটিক মানে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, রাইট? হাফ এম ভি স্কোয়ার। এইটাকে দেখ আমি একটু সাজিয়ে লিখবো। হাফ এম এর জায়গায় আমি ওপরে এম ও এম দিয়ে ওপরে গুণ করছি, আবার এম দিয়ে নিচে ভাগ করছি। কেন করলাম একটু বাদেই বুঝতে পারবি। দেখ আমার রিলেশনটা তাহলে আসে এম স্কোয়ার ভি স্কোয়ার বাই এম লেখা যায়। আচ্ছা, ভালো কথা। তাহলে এই এম স্কোয়ার ভি স্কোয়ার, আচ্ছা ভর বেগ এর ফর্মুলা কি হয়? ভর ইন্টু বেগ, রাইট? তাহলে এই এম স্কোয়ার ভি স্কোয়ার কিভাবে লিখতে পারি? এম ভি এর হোল স্কোয়ার বাই এম। এইটাকে দেখ লেখা যায় পি স্কোয়ার বাই 2m। তাহলে আমাদের কাইনেটিক এনার্জির সাথে ভরবেগের সম্পর্ক কি আসলো? পি স্কোয়ার বাই 2m। এখান থেকেও ফর্মুলাটা এভাবেও লেখা যায় যে তার মানে পি ইজ ইকুয়ালস টু রুট ওভার 2m ই কাইনেটিক। এটা হচ্ছে আমাদের ভরবেগের সাথে গতিশক্তির মধ্যেকার সম্পর্ক। খুব খুব ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে আসে হচ্ছে টুকটাক অঙ্ক। এরপর আমরা চলে আসবো স্থিতিশক্তিতে। একটা বস্তুর মধ্যে স্থিতিশক্তি ডেভেলপ করে কিভাবে? যদি ওই বস্তু দুরকম ভাবে ডেভেলপ করতে পারে। একটা, যদি বস্তুকে অবস্থান পরিবর্তন করা হয়, একটা বস্তুকে নিচ থেকে উপরে তোলা হয়, তার মানে অবস্থান পরিবর্তনের কারণে একটা বস্তুর মধ্যে স্থিতিশক্তি ডেভেলপ করে। ধর তুই একটা পেনকে ওপরে এই যে তুললি, এই যে তোলার ফলে আমার কৃতকার্য করতে হলো, আমার বডির থেকে কিছু একটা কৃতকার্য করছি, যার ফলে এই যে ওপরে ওঠালাম, এই বস্তুর মধ্যে এখন সঞ্চিত হয়েছে স্মৃতিশক্তি। এবার যদি আমি এটাকে ছেড়ে দিই, তাহলে অভিকর্ষের টানে এখানের ওই স্থিতিশক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হবে। দেখ পড়ে যাচ্ছে, মানে ওর গতিতে রূপান্তরিত হবে, গতিশক্তিতে রূপান্তরিত হবে। তাহলে স্থিতিশক্তির গতিশক্তির রূপান্তরের এটা একটা এক্সাম্পল। তাহলে এই স্থিতিশক্তি কিভাবে ডেভেলপ করে? যদি কোনো বস্তুর অবস্থান পরিবর্তন করা হয়, নিচের থেকে উপরে তোলা হচ্ছে, তাহলে অভিকর্ষের বিরুদ্ধে তৈরি হয় হচ্ছে অভিকর্ষীয় স্মৃতিশক্তি। তাই জন্যই দেখ বলা হয়েছে যে স্থিতিস্থাপক স্মৃতিশক্তি আর অভিকর্ষীয় স্মৃতিশক্তি দুটো আলাদা আলাদা জিনিস। যদি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে উঁচুতে তোলা হয়, তখন বস্তুর মধ্যে যে কার্য করার সামর্থ্য ডেভেলপ করে তাকে বলা হয় অভিকর্ষীয় স্মৃতিশক্তি, এবং যার ফর্মুলা হচ্ছে mgh। এটা হচ্ছে আমাদের স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা। অভিকর্ষীয় স্থিতিশক্তির ফর্মুলা হচ্ছে mgh, যেটা দেখ একটু আগে আমি অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃতকার্যের ফর্মুলাটা প্রমাণ করেছিলাম। mgh তার সাথে পোটেনশিয়াল এনার্জির সম্পর্ক একই, কারণ কৃতকার্যটাই স্থিতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে বা স্টোরড হচ্ছে। দ্যাট মিনস পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা কি? mgh। আরেকটা ভাবেও কিন্তু স্মৃতিশক্তি ডেভেলপ করানো যায়, যদি কোনো বস্তুর আকার বা আয়তনের পরিবর্তন হয়। ধর তুই একটা স্প্রিংকে ধরে টানলি, বা স্প্রিংকে কম্প্রেস করে দিলি, বা একটা তীর ধনুকের যে পেছনে যে স্ট্রিংটা রয়েছে সেই স্ট্রিংটাকে ধরে টানা হলো। যেমন এখানে দেখ স্ট্রিংটাকে কি করা হচ্ছে? স্ট্রিংটাকে শেপটাকে চেঞ্জ করা হচ্ছে, তার মানে কি আকৃতি পরিবর্তন করা হচ্ছে, যার ফলে এই স্ট্রিংটার মধ্যে ডেভেলপ করে স্থিতিস্থাপক স্মৃতিশক্তি মানে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি, যেটা একমাত্র আকার বা আকৃতি বা আয়তনের পরিবর্তনের ফলে হয়।
এবার তুই ওই যে শেপটা চেঞ্জ করে দিলি, ওই স্ট্রিংটা বা ওই দড়িটার মধ্যে তৈরি হলে হচ্ছে স্থিতিস্থাপক স্মৃতিশক্তি। এবার তুই যদি ছেড়ে দিস তখন কি করবে, ওই স্মৃতিশক্তিটা বা ওই স্থিতিস্থাপক স্মৃতিশক্তি রূপান্তরিত হবে গতিশক্তিতে এবং তীরটাকে সামনের দিকে গতিতে মানে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এটাকে বলা হয় স্থিতিস্থাপক স্মৃতিশক্তির এক্সাম্পল। তো এখানে দেখ আমাদের রয়েছে অভিকর্ষীয় স্মৃতিশক্তি, যার ফর্মুলা আমি কি বললাম, পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়ালস টু mgh। খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। তার মানে যত হাইট বাড়তে থাকবে তত পোটেনশিয়াল এনার্জি, ইপি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, সেটা বাড়বে। তাহলে পোটেনশিয়াল এনার্জির সাথে স্মৃতিশক্তি, অভিকর্ষীয় স্মৃতিশক্তির সাথে হাইটের যদি গ্রাফ তৈরি করা হয় তাহলে গ্রাফটা এরকম টাইপের স্ট্রেট লাইন আসবে, কারণ হাইট বাড়লে যত আমি ওপরের দিকে তুলবো তত ওই বস্তুর মধ্যে স্মৃতিশক্তির পরিমাণ বাড়তে থাকে। এবং তার এক্সাম্পল কি, ধর তুই জলকে স্টোর করছিস বাঁধে, যেরকম নদীর জলকে খুব বন্যার সময় বাঁধে স্টোর করা হয়, ঠিক আছে, বাঁধ দেওয়া হয়, এবং যত উঁচুতে জলটা স্টোর হতে থাকবে তত তার মধ্যে স্মৃতিশক্তি ডেভেলপ করতে থাকে, আরো বেশি বাড়তে থাকে। এবার যখনই ওই বাঁধটাকে খুলে দেওয়া হয়, লক গেট খুলে দেওয়া হয়, সাথে সাথে হুড়মুড়িয়ে সমস্ত জলের মধ্যে থাকা স্মৃতিশক্তি হুড়মুড় করে গতিশক্তিতে রূপান্তরিত হয় এবং জলটা সামনে মানে নিচের দিকে বা গতিশক্তির জন্য এগিয়ে যেতে থাকে, এবং সেখানে রাখা হয় টারবাইন, এবং সেই টারবাইনটা ঘোরে, যার ফলে সেই জলবিদ্যুৎ শক্তি জলের গতিশক্তিকে কাজে লাগিয়ে রূপান্তরিত করা হয়। তাহলে এখানে প্রথমে জলের উচ্চতা বাড়িয়ে স্মৃতিশক্তি ডেভেলপ করানো হচ্ছে, অভিকর্ষীয় স্মৃতিশক্তি, যেটা ব্লক গেট খুলে দিলে গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে, যার ফলে টারবাইন ঘুরিয়ে অর্থাৎ গতিশক্তিকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ শক্তি রূপান্তরিত করা হচ্ছে। আশা করি শক্তির রূপান্তরটা বোঝা গেছে এখানে, ঠিক আছে। এবারে আসছি আমরা স্থিতিস্থাপক স্মৃতিশক্তি। এক্সাম্পল তো বললামই যে কোনো বস্তুর মধ্যে যদি আকার বা আকৃতির পরিবর্তন করার জন্য যে কার্য করার সামর্থ্য ডেভেলপ করে তাকে বলা হয় স্থিতিস্থাপক স্মৃতিশক্তি। তো এটা একমাত্র স্প্রিং এর স্থিতিস্থাপক স্মৃতিশক্তির ফর্মুলাটা মুখস্থ রাখবি তোমরা। স্প্রিং এর ইলাস্টিক এনার্জি স্থিতিস্থাপক স্থিতিশক্তি, যার এক্সাম্পল, যার ফর্মুলা হয় হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। এটা শুধুমাত্র একমাত্র ভ্যালিড হচ্ছে স্প্রিং এর ক্ষেত্রে। স্প্রিংকে ইলংগেট করলে বা স্প্রিংকে ছোট করলে যে এনার্জিটা ডেভেলপ করে সেটাকে বলা হয় স্প্রিং এর স্থিতিস্থাপক স্মৃতিশক্তি, যেখানে কে মানে হচ্ছে স্প্রিং এর বল ধ্রুবক, স্প্রিং এর বল ধ্রুবক, যেটা স্প্রিং এর ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে। আশা করি বোঝা গেছে। ওকে, এবারে আসবো একদম লাস্ট পয়েন্ট। আচ্ছা, এখানে তোমাদের স্মৃতিশক্তি আর গতিশক্তির ডিফারেন্স দেওয়া রয়েছে, সেটা তোমরা পড়ে নিতে পারবে আর তোমরা জানো এটা। আমাদের এবারে পড়তে হবে সব থেকে লাস্ট এবং ইম্পর্টেন্ট ফর্মুলা প্রুফটা, সেটা হচ্ছে শক্তির নিত্যতার সূত্র, যেখান থেকে আমাদের অবাধে পতনশীল বস্তুর নিত্যতার সূত্র প্রমাণ করতে হবে। তো প্রথমেই হচ্ছে শক্তির নিত্যতার সূত্র বা শক্তি সংরক্ষণ সূত্র। মানে কি, শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শক্তি সবসময় এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। এরকম যে কোনো এক্সাম্পল তুমি নিতে পারো। এইমাত্র যে বললাম একটা বস্তু, এই যে জলের ক্ষেত্রে স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাছাড়া হচ্ছে একটা বস্তুকে তুই মাটি থেকে ওপরে তোল, এই ওপরে তোলা অবস্থায় বস্তুর মধ্যে স্মৃতিশক্তি উৎপন্ন হয়, বস্তুর মধ্যে স্মৃতিশক্তি ডেভেলপ করে। যখনই তুই বস্তুটাকে তুই ছেড়ে দিবি তখন সেই বস্তুটা নিচের দিকে পড়তে থাকে, তার মানে তখন তার মধ্যে গতিশক্তি ডেভেলপ করে। তার মানে একটা শক্তিতে ইজিলি রূপান্তরিত হতে পারে, এটাকেই বলা হয় শক্তির রূপান্তর। এবার এই শক্তির সংরক্ষণ সূত্র থেকে আমরা কি জানতে পারি, স্টেটমেন্টটা খুবই ইম্পর্টেন্ট, যে শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এটি কেবলমাত্র এক রূপ থেকে অন্য রূপে বা একাধিক রূপে রূপান্তরিত হতে পারে। আর মহাবিশ্বে টোটাল শক্তির মান, মোট শক্তির মান অলওয়েজ নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়, কখনোই পরিবর্তন করা একে যায় না। যেমন পেন্ডুলামের ক্ষেত্রেও আমাদের দেখা যায় যে স্থিতিশক্তি এবং গতিশক্তির মান, মোট মানটা অলওয়েজ ধ্রুবক থাকে, ঠিক আছে। যদি আমি পেন্ডুলামের ক্ষেত্রে চিন্তা করি, পেন্ডুলাম এরকম ভাবে দুলতে থাকে, এরকম অসিলেট করতে থাকে, তো একদম যেটা মিন পজিশন, এই মিন পজিশনে পোটেনশিয়াল এনার্জির মান থাকে হচ্ছে 0, আর পুরোটাই হচ্ছে কাইনেটিক এনার্জি থাকে, এখানেই সমস্ত কাইনেটিক এনার্জি ডেভেলপ করে থাকে। আর একদম হাইয়েস্ট পজিশনে পোটেনশিয়াল এনার্জি থাকে এখানে হাইয়েস্ট, ম্যাক্সিমাম, আর কাইনেটিক এনার্জির মান থাকে এখানটায় 0। আর এই মিন পজিশনে পোটেনশিয়াল এনার্জি 0 আর কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম। আবার যখন এখানে আসে তখন কি হয়, পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম, এটা হচ্ছে, আর কাইনেটিক এনার্জি তখন থাকে হচ্ছে 0। তার মানে প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যায় যখন ওর দোলন হয় তাতে কাইনেটিক এনার্জি পোটেনশিয়ালে, পোটেনশিয়ালটা কাইনেটিকে, এইভাবে রূপান্তর ঘটতে থাকে, দিয়ে টোটাল এনার্জির মানটা কিন্তু অলওয়েজ কি থাকে, কনস্ট্যান্ট থাকে। এবার এই প্রমাণটা তোমাকে করতে হবে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে। মানে একটা বস্তু ওপর থেকে নিচে পড়ছে, সেখানে টোটাল এনার্জি প্রত্যেকটা বিন্দুতে কনস্ট্যান্ট রয়েছে, সেটাকে আমাকে প্রমাণ করতে হবে। তো চলো প্রমাণ করি। ধরো একটা বস্তু আছে, বস্তুটা
নিচে অবাধে পতনশীল, মানে কোনো বাধাহীন ভাবে সে নিচের দিকে পড়ছে। তো আমি তিনটে বিন্দু কনসিডার করছি। এটা হচ্ছে এ বিন্দু, যেটা সর্বোচ্চ বিন্দু। এ বিন্দুর পর আমি ধরলাম বস্তুটা এরকম একটা পজিশনে এসছে বি বিন্দুতে, আর একটা হচ্ছে বস্তুটা একদম মাটি টাচ করার ঠিক আগের পজিশন, মাটিতে টাচ করার ঠিক আগের পজিশনটা হচ্ছে সি বিন্দু। এ আর বি আর সি, এই তিনটে বিন্দুতে আমাদের প্রমাণ করতে হবে যে টোটাল শক্তির মানটা ধ্রুবক আছে। তাই জন্যই আমাদের যান্ত্রিক শক্তি কনস্ট্যান্ট আছে। তাহলে প্রমাণ করব, কিভাবে প্রমাণ করব দেখো। আচ্ছা আমি একটু লিখে নিই। এ হচ্ছে সর্বোচ্চ বিন্দু, সর্বোচ্চ বিন্দুতে বেগের মান থাকে হচ্ছে 0, সর্বোচ্চ বিন্দুতে ইউর মানটা থাকে 0, কারণ এইখানে তো আমি বস্তুটাকে ধরে রেখেছি না, এখানে তো আর কোনো বেগ নেই। এরপর আমি ছাড়বো, বাস ছাইরা একেবারে পইরাই গেল। তো এই যে ছাড়লাম তখন ওর মধ্যে বেগ উৎপন্ন হলো, বাট ওপরে তো বিন্দুতে ও সর্বোচ্চ বিন্দুতে বেগ তো শূন্য হয়। আর টোটালটা হচ্ছে এইচ উচ্চতা সম্পন্ন। এ থেকে বি বিন্দুর মধ্যে যে গ্যাপটা সেটা হচ্ছে এক্স, ঠিক আছে। বি বিন্দুতে আসলে বস্তুর তো বেগ হবে, বেগ উৎপন্ন হবে, বস্তুর বেগটাকে আমি ভি বি ধরলাম। আর যখন সি বিন্দুতে আসছে তখন বস্তুর বেগকে আমি ভি সি ধরলাম, ঠিক আছে। কি বললাম বোঝা গেছে? কারণ আমরা জানি যত নিচের দিকে যাবে বস্তুর বেগের মান বাড়ে, কারণ অভিকর্ষীয় ত্বরণ সেখানে কাজ করে। এর মধ্যে কি কাজ করছে? অভিকর্ষজ ত্বরণ জি, আর বস্তু যত নিচে নামে তত অভিকর্ষ বলের জন্য বেগ বৃদ্ধি পায়। ওকে, তো এবার আমি দেখি যে কি করে টোটাল এনার্জিটা প্রত্যেকটা এ বি সি তে কনস্ট্যান্ট আদৌ আছে কিনা। এখানে এনার্জি বলতে মোট স্থিতিশক্তি আর গতিশক্তির মানটা। তো ফার্স্টে এ বিন্দুতে স্থিতিশক্তি আমাকে বলো তো, এ বিন্দুতে স্থিতিশক্তি কত হবে? সব থেকে উচ্চতায় রয়েছে এটা, তার মানে mgh। আর এ বিন্দুতে গতিশক্তি যদি আমি বার করি হাফ এম ইউ স্কোয়ার, যেটা কিন্তু 0, কারণ ইউ তো 0। তাহলে আমার এ বিন্দুতে যদি মোট শক্তি সেটা কত? কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, মানে 0 প্লাস mgh, মানে হচ্ছে mgh। তাহলে এ বিন্দুতে মোট শক্তি কত? mgh। ওকে, এবার বি বিন্দুতে বার করব। এবার হচ্ছে বি বিন্দুতে প্রথমে আমি স্থিতিশক্তি বার করি। স্থিতিশক্তি, আচ্ছা বি বিন্দু মাটি থেকে কতটা উপরে আছে? মাটি থেকে h মাইনাস এক্স উচ্চতায় আছে। তাহলে mgh মাইনাস এক্স, দেখ তো বোঝা গেছে কিনা? এটাকে আমি লিখতে পারি mgh মাইনাস mgx। কারণ কি বি বিন্দুটা মাটি থেকে কতটুকু উচ্চ, আমরা স্থিতিশক্তি যে ফর্মুলা সেখানে h বলতে মাটি থেকে কতটা, ভূপৃষ্ঠ থেকে কতটা উচ্চতায় আছে সেটা বার করি। তো এখানে মাটি থেকে যে এইটুকু ডিস্টেন্স, এটা কত বলতো? h মাইনাস এক্স, তাই জন্য আমি লিখেছি। এবার গতিশক্তি, তাহলে বি বিন্দুতে গতিশক্তি, আচ্ছা গতিশক্তি কত হবে? হাফ এম ভি বি স্কোয়ার, রাইট? এটা লিখবো। এবার ভালো করে দেখ, এই ফর্মুলাটা আমরা জানি যে ভি বি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gx। আচ্ছা দেখ তো এটা লেখা যায় কিনা। আমরা কি জানি? ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এটা তো জানি। এটা কোথা থেকে লিখেছি? ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস, আচ্ছা আমি এটাকে প্রথম থেকেই লিখি ভালো করে, যেটা আমি কি করে লিখছি, ফর্মুলাটা লিখে রাখি যে উই নো ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে বি এর ক্ষেত্রে, বি বিন্দুর ক্ষেত্রে ভি মানে অন্তিম বেগটা হচ্ছে ভিবি, ইউ হচ্ছে 0, আর 2 তো 2 থাকবে, এ থাকবে হচ্ছে জি, কারণ এখানে অ্যাক্সেলারেশনটা হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, আর এস মানে হচ্ছে সে এ থেকে বি বিন্দুতে কতটা ডিস্টেন্স অতিক্রম করছে, এক্স, তাহলে 2gx। তাহলে এখান থেকে ভিবি স্কোয়ার ইকুয়ালস টু 2gx লিখতে পারি। এবার এই মানটা আমি এখানটায় বসাবো, হাফ এম ইন্টু 2gx। 2 কাটলে আমাদের পড়ে থাকে mgx। তাহলে আমি যদি বার করি যে বি বিন্দুর মোট শক্তি, তাহলে কত হয় বলতো? কাইনেটিক প্লাস পোটেনশিয়াল কত? mgh মাইনাস mgx
প্লাস এখানে কাইনেটিক কত mgx, x কেটে গেলে আমার আলটিমেটলি আসছে হচ্ছে mgh। তার মানে আমাদের বি বিন্দুতেও মোট শক্তির মান কত mgh। তাহলে আমাদের দেখ এ আর বি বিন্দুতে শক্তি মিলে গেছে, এবার আমাকে লাস্ট সি বিন্দুতে বার করতে হবে। তো সি বিন্দুর স্থিতি শক্তির মান, স্থি বিন্দুর স্থিতি শক্তি। আচ্ছা সি বিন্দুটা একদম মাটির সাথে লেগে আছে না, তাহলে 0, কারণ এইচ এর ভ্যালু 0, কারণ সি বিন্দুটা একদম মাটির সাথে লাগোয়া, এখানে তো কোনো হাইটই নেই মাটির সাথে। এবার হচ্ছে সি বিন্দুর গতিশক্তি, সি বিন্দুর মধ্যে গতিশক্তি হাফ এম ভি সি স্কোয়ার। দেখ আমি সাইডে লিখতে পারি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, ভি মানে এখানে ভি সি স্কোয়ার, ইউ তো 0, 2a, এক্স মানে এস মানেটা কত, সে এ থেকে সি তে কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে এইচ, তাহলে এখানে আমি এস এর জায়গায়, এস মানে তো সরণ, তাহলে আমি ভি সি স্কোয়ার মানে 2, এখানে এর জায়গায় কি হবে, এর জায়গায় জি হবে, এর জায়গায় হয়ে যাবে জি, তাহলে ভিসি মানে হচ্ছে 2gh, তাহলে বসিয়ে দাও এম ভিসি মানে 2gh, 2 কাটো mgh। তাহলে সি বিন্দুর মোট শক্তি কত, কাইনেটিক প্লাস পোটেনশিয়াল, কাইনেটিক কত mgh প্লাস 0 মানে mgh। তাহলে আমি যদি সি বিন্দুর ক্ষেত্রে মোট শক্তি দেখি, এটাও কত আসছে mgh। তার মানে প্রতিটা বিন্দুতে এ বি সি প্রতিটা বিন্দুর মোট শক্তির মান কি mgh আসছে, তার মানে প্রতিটা বিন্দুতে মোট শক্তি সেম, সেম মানে ধ্রুবক। তাহলে আমি লিখতে পারি যে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে প্রতিটি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি, দ্যাট মিন্স কাইনেটিক প্লাস পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়ালস টু mgh বা ধ্রুবক। তার মানে এই অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে আমরা মোট কাইনেটিক এনার্জির মানটা ধ্রুবক, বা মোট পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জির মোট যান্ত্রিক শক্তির মানটা ধ্রুবক পেলাম। একদম সুন্দর করে প্রমাণ করে দিলাম। এই যে প্রমাণটা, এটা কিন্তু 3 মার্কসের বড় প্রমাণ, এই প্রমাণটা কিন্তু তোমাদের আসবে, ঠিক আছে? তো এখানে তোমাদের যা যা বললাম সেটাই লেখা আছে, দেখবি যে যত আমাদের বস্তুটা নিচের দিকে নামে, যত নিচের দিকে নামছে তত স্থিতিশক্তি কমে, স্থিতিশক্তি হ্রাস পায়, গতিশক্তি বাড়ে, ঠিক আছে? গতিশক্তি বাড়ে। তো তোকে যদি গ্রাফ আঁকতে দেয়, যে তাহলে একটা গ্রাফ এঁকে দাও যে হাইটের সাথে এনার্জির সাথে হাইটের, তো যত দেখা যাচ্ছে কি এনার্জি বলতে এখানে টোটাল এনার্জি, যেখানে কাইনেটিক প্লাস পোটেনশিয়াল আছে, আমি কি বললাম যত হাইট বাড়ে তত পোটেনশিয়াল এনার্জি বাড়ে, এটা হচ্ছে ইপির গ্রাফ। আর কাইনেটিক এনার্জির ক্ষেত্রে যত হাইট যত বাড়তে থাকে তত কি হয়, পোটেনশিয়াল এনার্জি বাড়তে থাকে, ঠিক আছে, ইপির এটা। আর যত হাইট বাড়ে তত কিন্তু কাইনেটিক এনার্জি ডিক্রিজ করতে থাকে, কাইনেটিক এনার্জির মান ডিক্রিজ করতে থাকে। তারিকা এটা হচ্ছে কাইনেটিক এনার্জি ডিক্রিজ করবে, এটা হচ্ছে ই কে এর মান। কি বললাম বুঝেছিস? যত ওপর দিকে উঠবো, 0 থেকে যত ওপরে উঠবো, হাইট বাড়লে পোটেনশিয়াল এনার্জি বাড়বে, আর তত কিন্তু কাইনেটিক এনার্জি ড্রপ করতে থাকবে। এটা হচ্ছে গ্রাফটা। তার কারণ এই যে লিখলাম যে যত যদি ওপরের দিকে ওঠার চেষ্টা করি তত কি হয়, স্থিতিশক্তি বাড়ে এবং সর্বোচ্চ বিন্দুতে পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম আর কাইনেটিক এনার্জি 0, ঠিক আছে? আর সর্বশেষ বিন্দুতে পোটেনশিয়াল এনার্জি এটা হচ্ছে 0 আর কাইনেটিক এনার্জি হচ্ছে ম্যাক্সিমাম। এইভাবেই টোটাল প্রতিটা বিন্দুতে মোট শক্তির মানটা ধ্রুবক থাকে। আশা করি বোঝা গেছে, ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে আরেকটা রিলেশন তোকে প্রমাণ করতে দেয়, আমি ওটা প্রমাণ করতে ভুলে গেছি, যে পাওয়ারের সাথে পাওয়ার মানে হচ্ছে বেগের সাথে রিলেশন প্রমাণ করতে দেয়, যে ক্ষমতার সাথে বেগের সম্পর্ক, এই সম্পর্কটাও প্রমাণ করতে দেয়। কি করে প্রমাণ করব? তো চলো দেখে নিই। তো ফার্স্টেই ক্ষমতা মানে ওয়ার্ক ডান বাই টাইম লিখব। আবার ওয়ার্ক ডান মানে আমি পরের লাইনে লিখতে পারি যে ক্ষমতা মানে ওয়ার্ক ডান মানে এফ এস বাই টি। দেখ এটাকে কিন্তু লেখা যায় সরণ বাই সময়, মানে এফ ইন্টু
এস বাই টি লেখা যায়। আচ্ছা সরণ বাই সময়কে কি লেখা যায়? সরণ বাই সময়কে লেখা যায় বেগ। তাহলে পাওয়ারের ফর্মুলা আরেকটা আসে যে বল ইনটু বেগ। তার কারণ হচ্ছে বেগ মানে সরণ বাই সময়। তো এটাও কিন্তু আমাদের টুকটাক কোশ্চেনে জানতে চায়। ঠিক আছে, এই কোশ্চেন থেকে একটা টুক করে কোশ্চেন করে দিই, একটা অঙ্ক, আর বাকি কোশ্চেন আমরা লাইভে সলভ করব। ঠিক আছে, দেখ এখানে লেখা আছে এত কিলোমিটার পার আওয়ারে বেগ গতিশীল এত কেজি ভরের একটা গাড়িকে থামাতে কৃতকার্যের পরিমাণ নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তো কি বলেছে, বেগের মান বলে দিয়েছে, বেগের মান বলেছে কত, 60 কিলোমিটার পার আওয়ার। তো এটাকে 60 ইন্টু 5/18 করলে মিটার পার সেকেন্ডে মান আসবে। ঠিক আছে, এটা বার করবে তোমরা ক্যালকুলেশন করে। এম এর ভ্যালু বলে দিয়েছে কত, 1500 কেজি। এবারে আমাকে কৃতকার্য বার করতে দিয়েছে, আর আমরা কি জানি কৃতকার্য আর গতিশক্তি সেম, তাই তো, তাই না? তাহলে গাড়িটাকে থামাতে হবে। আচ্ছা কি আমরা কি জানি যে কৃতকার্য ইজ ইকুয়ালস টু গতিশক্তির পরিবর্তন। এটা আমরা কোথা থেকে জানি? কার্য শক্তি উপপাদ্য থেকে জানি। এটা হচ্ছে আমরা জানি কার্য শক্তি উপপাদ্য থেকে পাই এত। তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু আমি লিখতে পারি হাফ এম গতিশক্তির পরিবর্তন, তো হাফ এম ভি স্কোয়ার। আর গতিশক্তির পরিবর্তন এখানে একটাই গতিশক্তি বেগের মান বলে দিয়েছে, বা গতিশক্তির সাথে সমান বলতে পারো। তাহলে এখানে কি লিখতে পারি, হাফ ভর হচ্ছে 1500 আর বেগের মানে হচ্ছে 60 ইন্টু 5/18 এর হোল স্কোয়ার। এটা করলে যা আসবে তত জুল হচ্ছে অ্যান্সার। তুমি এইভাবেও ভাবতে পারো, গতিশক্তির পরিবর্তনটাকে আমি এভাবে লিখেছি যে হাফ এম ইউ স্কোয়ার মাইনাস হাফ এম ভি স্কোয়ার। এইভাবেও চিন্তা করতে পারো, বা এইভাবে উল্টো লিখেছি আমি, যাই হোক এভাবে লেখো যে হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। যেহেতু ভি এর মান এখানে, এটা হচ্ছে প্রাথমিক অবস্থায়, কারণ এত বেগে ছিল, অন্তিমে অবস্থায় ও বেগটাকে শূন্য করতে চেয়েছে, তো এটাকে ভি না লিখে ইউ লেখো। আর ভি হচ্ছে থামতে বলেছে 0, তাহলে এখান থেকে আসবে 0 মাইনাস হাফ এম, ওই যে যেটা তোমাদের ইউর ভ্যালু 60 ইন্টু 5/18 এর হোল স্কোয়ার। আর আমরা কি করে 5/18 লিখছি, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে গেলে 5/18 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তো যেটা আসবে সেটা মাইনাস অফ হাফ ইন্টু 1500 ইন্টু দিস আসবে। তো যা আসবে তত অ্যান্সার, শুধু মাইনাসের ভ্যালু, ওয়ার্ক ডান নেগেটিভ মানে ঋণাত্মক কৃতকার্য, আর কিছুই না। তাহলে বোঝা গেছে, এই হচ্ছে আমাদের অঙ্কটা। ক্যালকুলেশন তোমরা নিজেরা করতে পারবে আশা করি। আর এই কোশ্চেনটা আমি তোমাদের দিচ্ছি হোমওয়ার্ক হিসাবে, সরি এই কোশ্চেনটা তোমাদের দিচ্ছি হোমওয়ার্ক হিসাবে, এটা তোমরা হোমওয়ার্ক করবে। আর বাকি যে কোশ্চেন, ঠিক আছে, বাকি যে কোশ্চেন, আচ্ছা আরেকটা কোশ্চেন দিয়ে দিই, বলেছে 50 গ্রাম ভরের একটা বুলেট এত মিটার পার সেকেন্ড বেগে নির্গত হলে বুলেটটির গতিশক্তি। গতিশক্তি আমরা কি জানি, হাফ এম ভি স্কোয়ার। এম এর ভ্যালু বলে দিয়েছে 50 গ্রাম, কিন্তু গ্রামে তো হবে না, তাহলে 50কে আমরা কেজিতে নিয়ে আসবো। আর ভি এর মান বলে দিয়েছে 200 মিটার পার সেকেন্ড। এই ভ্যালুগুলো সব কটা বসাবে, যে 50/1000 ইন্টু ভি এর ভ্যালু মানে হচ্ছে 200 স্কোয়ার, যা আসবে তত জুল হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এই কোশ্চেনটাও তোমাদের বাকি ক্যালকুলেশন পার্টটা হোমওয়ার্ক। এরপর আমি নেক্সট দিন যখন এটার লাইভ ক্লাস নেব, তো সেখানে কিন্তু আমাদের টোটাল কোশ্চেন আনসার, সমস্ত এমসিকিউ থেকে শুরু করে যা যা কোশ্চেন আনসার সেদিনকে ডিসকাশন হবে। আর আজকে কিন্তু তোমরা টোটাল যা যা পড়ালাম, অনেক কিছু প্রুভ হয়েছে, অনেক কিছু ফর্মুলা হয়েছে, সেগুলোকে হাতে লিখে লিখে প্র্যাকটিস করবে, আর পুরোটাকে কভার আপ করবে। আর যথেষ্ট ডিটেলসে, এর থেকে বাইরে আর তোমাদের কিছুই নেই, পুরো ডিটেলসে পড়ানো হয়েছে। তো টোটাল ওয়ান শটের মাধ্যমে পুরো চ্যাপ্টারটাকে লিখে লিখে প্র্যাকটিস করবে, আর নেক্সট দিন আমরা কোশ্চেন আনসার প্র্যাকটিস করবো। তো চলো টাটা, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক, আর বাই বাই।